তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার, দেখতে পাচ্ছি। কি লেখা আছে বলো তো? Computation of cost of production of different crops, rice and maize. হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে স্যার আপনার পরিচয় দেয়া। হ্যাঁ ঠিক আছে। আসলে বেশ অনেকগুলো ক্রপস এর প্রোডাকশন কস্ট তোমাদেরকে পড়ানো হবে বা আলোচনা করা হবে। এটা আমরা কয়েকজন টিচার মানে এটা ডিস্ট্রিবিউট করে নিয়েছি। তো আমি যে অংশটুকু পড়াবো সেটা হলো রাইস এবং মেইজের কস্ট অফ প্রোডাকশন। আরো কিছু ক্রপস আছে সেগুলো অন্য টিচাররা আর কি পড়াবেন। এটা আসলে তোমাদের আমার মনে হয় কিছুটা হলেও ধারণা আছে যে কস্ট অফ প্রোডাকশন বলতে কি বোঝানো হয়। কেউ একজন বলতে পারবে? মনে আছে তোমাদের? স্যার, কোন একটা ক্রপ প্রোডাকশনের সময় একদম শুরু থেকে শেষ পর্যন্ত Recording in progress. যে স্যার খরচটা হয় সেটাকে স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছো। যে এটা হলো সব ধরনের খরচ ইনক্লুড করলে, অর্থাৎ একটা কস্টের মানে একটা প্রোডাক্ট ক্রপের যখন তুমি উৎপাদন করতে যাও, ফসলের উৎপাদন করতে গেলে দ্য কস্ট অফ প্রোডাকশন অফ এনি ক্রপস হচ্ছে কি ইনক্লুডস অল দ্য কস্ট, যেটা তুমি বললা, অল দ্য কস্ট রিলেটেড ডিউরিং দ্য পিরিয়ড অফ ক্রপ প্রোডাকশন। অর্থাৎ ফসল উৎপাদনের সময় সমস্ত ধরনের খরচ, সেটা একেবারে সিড সোয়িং থেকে শুরু করে বা প্ল্যান্টিং ট্রান্সপ্লান্টিং থেকে শুরু করে হারভেস্টিং এর আগ পর্যন্ত। এমনকি আসলে হারভেস্টিংও না, হারভেস্টিং এর পরে আরো কাজ থাকে, তাই না? বলতো কি কাজ? একটা দুটো কাজের নাম বলতো, হারভেস্টিং এর পরে কি করা হয়? হ্যাঁ, থ্রেশিং বা প্রসেসিং, ক্লিনিং, এগুলো এর মধ্যে ইনক্লুডেড আসলে। একেবারে গোলা ঘরে যাওয়ার আগ, হ্যাঁ হ্যাঁ, গোলা ঘরে যাওয়ার আগ পর্যন্ত সবগুলো খরচটাকে ইনক্লুড করে টোটাল তোমার অর্থাৎ এই আউটপুটটা তোমার ঘরে উঠাতে গিয়ে সব মিলে কত টাকা খরচ হলো, এটাই কস্ট অফ প্রোডাকশন। তো কস্ট আমরা বলি যে দুই ধরনের, একটা হলো ইনপুট কস্ট এ এবং আরেকটা হলো এই যে ওভারহেড কস্ট বি তে। ওভারহেড কস্ট, ইনপুট কস্টটা হলো, এই জিনিসটা একটু মনে রাখবা তোমরা, যে সরাসরি দ্য কস্ট অফ প্রোডাকশন হুইচ ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ক্রপ প্রোডাকশন। অর্থাৎ তুমি যদি ফসল উৎপাদন করো বা ফসল ফলাও, ফসল চাষ করো, তাহলে এই খরচটা হবে। আর যদি চাষ না করো, জমি চাষ না করো, ফসলটা না ফলাও, তাহলে এই খরচটা হবে না। এই জন্য এটাকে বলা হয় ইনপুট কস্ট, এটা সরাসরি জড়িত। ইট ইজ ইউজড টু পারচেজ সিডস, ফার্টিলাইজার্স, বিভিন্ন ধরনের পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড, হার্বিসাইড। তারপরে যে শ্রমিক দরকার হয় বা শ্রম বা শক্তি দরকার হয়, যেমন যদি কেউ বুলক বা গরু দিয়ে হাল চাষ করে, সেই গরুর চালানোর জন্য যে মানুষটা, অর্থাৎ যে শক্তিটা প্রয়োজন, বা পাওয়ার কস্ট, যেমন পাওয়ার টিলার বা ট্রাক্টর যদি ব্যবহার করো সেটার খরচ, বা একজন মানুষ যখন বীজ বা সিডলিং আনা নেওয়া করে, যদি ওখানেও যদি শ্রমিকের ব্যবহার হয় সেটার খরচ, এগুলো সব হচ্ছে ইনপুট কস্ট। অর্থাৎ এটা তুমি তুমি মানে প্রয়োগ করতেছো আর কি। এটাকে কি বলে? ইট ইজ অলসো কল্ড অপারেশনাল কস্ট, অর্থাৎ কাজগুলো করতেছো, কাজগুলো করার সাথে জড়িত আর কি এই খরচটা, সেজন্য অপারেশনাল কস্ট বলে। এবং এটা হলো দুই ধরনের, এটাও তোমরা জানো, ম্যাটেরিয়াল এবং নন ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল হলো যেটা বস্তুগত আর কি, যেটা সরাসরি তুমি বীজ কিনতেছো, বীজটা হচ্ছে ম্যাটেরিয়াল, বীজের পিছনে যে খরচ, অথবা ফার্টিলাইজারের পিছনে যে খরচটা হচ্ছে, বা পেস্টিসাইড বা হার্বিসাইড ইত্যাদি, এগুলো কিনতে হবে তোমার, এগুলো ম্যাটেরিয়ালস। এই ম্যাটেরিয়াল কিনতে যে খরচটা, সেটাকে ম্যাটেরিয়াল কস্ট বলি। আর ম্যাটেরিয়াল ছাড়া, যেমন ওই যেটা বললাম পাওয়ার সোর্স বা হিউম্যান লেবার, হ্যাঁ, লেবারের যে শ্রমটা কিনতেছো, সেটা হচ্ছে নন ম্যাটেরিয়াল কস্ট, কস্ট হুইচ ইজ ইউজড টু পারচেজ লেবার বা পাওয়ার, যেমন পাওয়ার টিলার বা ট্রাক্টর এটসেট্রা, এগুলোকে বলি নন ম্যাটেরিয়াল কস্ট। তো তোমরা একটা জিনিস খেয়াল রেখো, যে আমরা যখন ফসল উৎপাদন করতে যাব, বা ধরো তোমার নিজের কথাই যদি বিবেচনা করো, যে তোমার এক টুকরা জমি আছে, সেখানে তুমি ফসল উৎপাদন করতে যাবে, তাহলে এই দুইটা খরচ তোমার অবশ্যই হবে। বুঝতে পেরেছো? এই যে ম্যাটেরিয়াল কস্ট এবং নন ম্যাটেরিয়াল কস্ট, তোমার নিজের জমি, ঠিক আছে, তোমার নিজের জমি যদি থাকে। এখন আর একটা খরচের কথা আমরা বলি, ওভারহেড কস্ট। এটার মানে কেউ বলতে পারবে আমাকে একটু এক লাইনে?
ওভারহেড কস্টটাকে আমরা ফিক্সড কস্ট বলি, ফিক্সড। স্যার ইন্টারেস্ট ইনভেস্ট করার জন্য যে মূলধনটা থাকে ওটার উপর স্যার ইন্টারেস্ট দিতে হয়। এটা ক্লিয়ার না আসলে তোমার কথাটা, এই জায়গাটাই তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনো। এটা একটা মানে মিসকনসেপশন আছে ছাত্রদের মধ্যে। অনেক সময় শিক্ষক যারা তারাও হয়তো বা ঠিক মতো মানে ব্যাখ্যাটা দেয় না, বা তোমাদেরও হয়তো কনসেপশনে একটু ভুল থাকে। এই ওভারহেড কস্ট বা ফিক্সড কস্ট একটু খেয়াল করো ভালো করে। প্রথম কথা হলো যে এই খরচটা সেই খরচ যেটা তুমি ফসল উৎপাদন করো বা না করো, দ্য কস্ট হুইচ ইনডাইরেক্টলি রিলেটেড টু ক্রপ প্রোডাকশন, সরাসরি ফসল উৎপাদনের সাথে সম্পর্কিত না, দ্যাট আর কল্ড ওভারহেড কস্ট। অথবা তুমি ফসল উৎপাদন যদি নাও করো, হ্যাঁ, তখনও কিন্তু এই খরচটা হয়ে যেতে পারে যদি নিয়ত করো আর কি। ফসল ফলানোর নিয়ত করলে এই খরচটা বা এই রিলেটেড কাজ শুরু করলে এই খরচটা শুরু হয়ে যায়। ইট ডাজন্ট ভ্যারি উইথ দ্য প্রোডাকশন অফ ক্রপ, ফসল উৎপাদন হোক বা না হোক এটার কিন্তু কিছু যায় আসে না, এই খরচটা তোমার হবেই। আচ্ছা, এটা কি কি এখন এইখানে হচ্ছে কথা। কথাটা হলো যেমন তুমি যদি তোমার নিজের জমি আছে, কথার কথা, হ্যাঁ, তোমার নিজের জমি আছে কিন্তু টাকা নাই, ধরো 1 হেক্টর জমি চাষ করতে ফসল ফলাতে তোমার 1 লক্ষ টাকার দরকার। আমার কথা শোনো, শোনা যায় ভালো করে? জি স্যার। হ্যাঁ, 1 লক্ষ টাকা প্রয়োজন তোমার ফসল উৎপাদন করতে গেলে, অর্থাৎ ইনপুট কস্ট, যেটা আমার আগের স্লাইডে বললাম যে ম্যাটেরিয়াল এবং নন ম্যাটেরিয়াল কস্ট হিসাব করে দেখলে যে তোমার প্রায় 1 লক্ষ টাকা লাগবে। ধরো পেঁয়াজ উৎপাদন করতে চাও বা ধান উৎপাদন করতে চাও, এখন 1 লক্ষ টাকা তোমার নাই, তুমি করলা কি এই 1 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিলা, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, এই 1 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিলা, লোন নিয়ে এসে তুমি ফসল উৎপাদন করতেছো। আচ্ছা, এখন কথার কথা, যদি ফসল উৎপাদন করো তাহলেও তোমার এই যে লোনটা নিছো ব্যাংককে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে প্রতি মাসে মাসে। আর যদি ফসল উৎপাদন নাও করো, যেহেতু তুমি টাকাটা নিয়ে নিছো ব্যাংক থেকে, তারপরেও কিন্তু তোমার ইন্টারেস্টটা ব্যাংকে দিয়ে যেতে হবে। অর্থাৎ এটা সরাসরি ফসল উৎপাদনের সাথে সম্পর্কিত না, তুমি ফসল উৎপাদন করলেও যেহেতু টাকাটা তুমি অলরেডি ব্যাংক থেকে লোন নিয়ে নিছো, সেই জন্য এটাকে ফিক্সড কস্ট বলি। ওই 6 মাসের জন্য লোন নিছো, ওই 6 মাস তোমাকে এর পিছনে এই ইন্টারেস্ট অর্থাৎ সুদ দিয়ে যেতে হবে সরকারকে বা ব্যাংকে, সেজন্য এটা ওভারহেড কস্ট বলি। তবে খেয়াল করো, তবে যদি তুমি তোমার নিজের টাকায় খরচ করো, নিজের টাকা আছে ধরো, তোমার ব্যাংক থেকে লোন নেওয়ার দরকার নাই, তখন কিন্তু এই ওভারহেড কস্ট আর তোমার কস্ট অফ প্রোডাকশনে আসবে না। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। মানে সোজা কথা, কস্ট অফ প্রোডাকশন যদি তোমার নিজের টাকায় জমিতে করো তাহলে এই ফিক্সড কস্ট হিসাব করার দরকার নাই। কিন্তু আমরা আসলে কমার্শিয়ালি যেহেতু এগুলা মানে ধারণা করা হয় যে তুমি জমি লিজ নিয়ে তুমি ব্যাংক থেকে টাকা লোন নিয়ে জমি চাষ করবে বা ফসল ফলাবে কমার্শিয়ালি, সেই জন্য আসলে এই ওভারহেড কস্টটা একটা খাত হিসেবে রাখা হয়। কিন্তু তোমার নিজের জমিতে যদি করো আর নিজের পকেটের পয়সা দিয়ে, অর্থাৎ কারো কাছে হাত পাতার দরকার নাই, হ্যাঁ, বা জমিও লিজ নেওয়ার দরকার নাই, নিজের জমি আছে, তাহলে এই খরচটা হয় না। এটাই হচ্ছে মনে রাখবা তোমরা। তো আমরা যখন অঙ্ক দেই বা তোমাদের যখন করানো হয়, আমরা ধরে নেই যে তুমি জমি লিজ নিয়ে বা ব্যাংক থেকে লোন নিয়ে তুমি কাজটা করবে, সেজন্য এই খরচটা হয়। তো তুমি যখন লোনটা নিয়ে নিবে ইয়ার কাছ থেকে, ব্যাংক থেকে, তখন তুমি জমি চাষ করো আর না করো, ওই টাকা দিয়ে তুমি ধরো তোমার ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিলা, কিন্তু খরচ তো তোমার, ইন্টারেস্ট তো তোমার দিতেই হবে ইয়াকে, ব্যাংকে, সেজন্য এটা ফিক্সড কস্ট বলা হচ্ছে। তাহলে এটা গেল ইন্টারেস্ট অন ইনপুট কস্ট। আর একটা হলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কে কি যেন বলতেছিলে? হ্যালো? স্যার মানে নিজের টাকা আছে কিন্তু সে আরো বাড়তি জমি মানে কাল্টিভেশনের আন্ডারে নিয়ে আসতে যাচ্ছে, তখন তো ওই বাড়তি জমিগুলা যেগুলো আনতেছে সেগুলোর মধ্যে টাকা দেওয়া লাগবে না? হ্যাঁ, এটাই বলতেছি, এটা সেকেন্ডটা দেখো, দ্বিতীয়টা দেখো, ইন্টারেস্ট অন ল্যান্ড লিজ ভ্যালু। অর্থাৎ তোমার ধরো নিজের জমি নাই, বা তুমি বললা যে একটুখানি আছে, তুমি আরো জমি চাষ করবে, হ্যাঁ, নিজের জমি নাই, অন্যের জমি তুমি লিজ নিয়ে বা বন্ধক নিয়ে চাষ করবে। এখন লিজ যদি নিতে চাও, তখন কিন্তু ধরো তোমার একটা 1 হেক্টর জমি, তোমাদের যার যার এলাকা ভিত্তিক, আমি জানি না কার এলাকায় কত টাকা দিয়ে ইয়া হয়। যেমন এই ময়মনসিংহে যদি বলি, সুতিয়াখালী বা এই যে চুরখাই এদিকে যদি যাও, তাহলে মোটামুটি 10% বা 6% জমি তুমি যদি লিজ নাও, হয়তো বা 1,500 টাকা বা 2,000 টাকা প্রতি 6%, 1 কাঠা জমি। তো সেই হিসেবে তুমি এখন হেক্টরে এটা কনভার্ট করো, মানে 247% কে তুমি ধরো কনভার্ট করলে যা আসে সেই পরিমাণ, ধরো 1.5 লাখ বা 2 লাখ বা 2.5 লাখ টাকা যাই হোক, 6 মাসের জন্য বা 1 বছরের জন্য তুমি ওই 1 হেক্টর জমি লিজ নিচ্ছ, লিজ ফসল উৎপাদন করার জন্য। এখন ওই লিজ নিতে গিয়ে
তোমার হাতে টাকা নাই, তুমি লিজ নিচ্ছ, তখন তুমি ব্যাংক থেকে ওই টাকাটা আবার লোন নিলা। কথা কি, ইনপুট কস্টের যে খরচটা হবে সেটাও তুমি ব্যাংক থেকে লোন নিলে, আবার জমি যে তুমি লিজ নিবে সেই টাকাও তোমার কাছে নাই, সেটাও তুমি এই ব্যাংক থেকে লোন নিলে। এখন লোন যখন নিয়ে নিছো একবার, তখন তার এগেনস্টে তো তোমাকে ইন্টারেস্ট বা সুদ তো তোমাকে ব্যাংকে দিতেই হবে। সেই টাকা দিয়ে তুমি যা খুশি তাই করো। তুমি দাওয়াতও খাওয়াতে পারো মানুষকে, তুমি জমি লিজও নিতে পারো, তুমি জমি লিজ নাও নিতে পারো, কিন্তু এই খরচটা তোমাকে তখন বেয়ার করতে হবে। সেই জন্য বলছে যে এটা হলো ফিক্সড কস্ট। এই টাকাটা যখনই তুমি ব্যাংক থেকে লোন নিয়ে নিবে, সেটাই তোমার ফিক্সড কস্ট হিসেবে থেকে যাবে। এই জন্য, আর যদি নিজের জমি থাকে, নিজের টাকা থাকে, তাহলে এই দুটো খরচ কিন্তু হয় না। তো যদি তোমাকে কখনো বলে দেওয়া না হয় যে তোমার নিজের জমিতে করতেছো, এইভাবে ক্যালকুলেট করো, না বলে দিলে তোমার এইভাবে করে যাবে। অর্থাৎ ধরে নেওয়া হবে যে তুমি জমি লিজ নিচ্ছ ব্যাংক থেকে লোন নিয়ে, বা নিজের টাকা নাই, ব্যাংক থেকে লোন নিয়ে টাকা নিয়ে তারপরে কাজটা করতেছো। সেই জন্য এটাকে তখন ধরা হয় যে হ্যাঁ, এটা ফিক্সড হয়ে যাবে খরচ। আর একটা খরচ ধরা হয়, এটা আসলে মানে বড় আকারে যারা জমি চাষ করে বা বড় বড় ফার্ম যাদের আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় এটা প্রযোজ্য, যে 5% অফ টোটাল যে খরচটা হবে ইনপুট কস্টের, ম্যাটেরিয়াল নন ম্যাটেরিয়াল কস্টের যে খরচটা, তোমরা কথার কথা 1 লাখ টাকা যদি খরচ হয়, তো ধরে নেওয়া হয় যে 5% টাকা এদিক সেদিক হবে। অনেক সময় এলাকার মানে অনেকের প্রেশার থাকে, চাঁদাবাজি থাকে, এই থাকে ওই থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের খরচ টরচের বিষয় থাকে, ধরে নেওয়া এটা এটা জাস্ট এটা একটু ধরে রাখা হয় যে এত টাকা আমার এক্সট্রা খরচ হতে পারে। সেটাও তোমার ওই জমি চাষ করলে, বা তুমি ধরো জমিটা লিজ নিলে, হ্যাঁ, তুমি লিজ নেওয়ার পরে কিছু করতেছো না, কিন্তু দেখা গেল যে এলাকা থেকে উৎপাত শুরু করছে যে আমাদেরকে এত টাকা দিতে হবে, কিন্তু তো সেজন্য ধরে টরে রাখা হয় অনেক সময় এই খরচটা। এটাও তোমার ফিক্সড, মানে এই টাকাটা চলে যাবে, তুমি জমি চাষ করো আর না করো। বোঝা গেছে ওভারহেড কস্টটা সম্পর্কে ধারণা? জি স্যার। একটা কোশ্চেন ছিল হ্যাঁ, বলো প্লিজ। স্যার, ইন্টারেস্ট অন যে ইনপুট, ল্যান্ড লিজ ভ্যালু, এগুলো কি স্যার ফিক্সড যে 9%ই হবে, আর মিসেলানিয়াস এর ক্ষেত্রে 5%ই হবে, এটা কি ফিক্সড? মিসসেলেনিয়াস এর ক্ষেত্রে 5%, এটা আসলে মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে এরকম এর আশেপাশে খরচ হয়। তো ধরে রাখছে এটা 5% না হয়ে কমও হতে পারে, ধরো এটা তুমি জানো, হ্যাঁ, এটা তোমার এলাকার উপর ভিত্তি করে, তোমার নাও হতে পারে, 0%ও হতে পারে, এটা কারো আরো বেশিও হতে পারে। এখন এটা নির্ভর করে ওই ওই এলাকার সামাজিক পরিস্থিতির উপর নির্ভর করে এটা ভ্যারি করে। তো এটা আসলে অঙ্ক করার খাতিরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, তুমি তো আর এখানে রেঞ্জ ধরতে পারবা না। তুমি যখন অঙ্ক করবা, তখন হয় তোমার 2% ধরতে হবে, 3% বা 4%, যে কোনো একটা পার্সেন্ট ধরে করতে হবে। মিসসেলেনিয়াস যেটা, সেটা এটা ভ্যারি করে। আর ল্যান্ড লিজ ভ্যালু যেটা বললা 9% বা 6, এটা তোমার ব্যাংক টু ব্যাংক অনেক সময় ভ্যারি করে। তো তুমি যদি সম্ভবত, আমি যতটুকু জানি, কৃষি ব্যাংক থেকে লোন নাও, তাহলে এটা বেশ কম আসে, 2 বা 3%। আবার এখন সরকার কিন্তু নতুন নিয়ম করছে যে 1 ডিজিট ইন্টারেস্ট। তুমি যদি ব্যাংকে টাকা রাখো, তাহলে আগে হয়তো বা 1 লাখ টাকা রাখলে 1,000 টাকা, অর্থাৎ প্রায় 10% তুমি মুনাফা পেতে। আর ওই যদি তুমি লোন নিতে, তাহলে ব্যাংক আরো বেশি নিত, 12, 13, 14, 15% তারা কিন্তু কাস্টমারের কাছ থেকে এরকম ইন্টারেস্ট নিয়ে থাকতো। এখন আবার সেটা নিচে নেমে আসছে 10%-এর নিচে, মানে 1 ডিজিট, 1 থেকে 9%। তো এটা ব্যাংক টু ব্যাংক অনেক সময় ভ্যারি করে, কোনো জায়গায় 6%, কোনো জায়গায় 5%। তো এখানে তুমি একটা নির্দিষ্ট, তুমি যেহেতু এখানে অঙ্ক করবে প্র্যাকটিস, সুতরাং এটা একটা ওভারঅল একটা মানে চিন্তা করে একটা এভারেজ একটা বসানো হবে। তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে যেটা দেখিয়েছি, 6% ইন্টারেস্ট আর কি এখন আপাতত। আগে যেটা আমরা 13% দিয়ে করতাম অঙ্ক, আমরা যখন ছাত্র ছিলাম তখন স্যাররা আমাদেরকে 13% দিয়ে করাতেন। আমরাও যখন প্রথম দিকে আরো বেশ কয়েক বছর আগে যখন ক্লাস নিতাম, 13% করাতাম। তো সরকার যেহেতু একটা নীতিমালা পরিবর্তন আনছে ব্যাংকিং সেক্টরে, এবং সেটা লেস দেন 10% অর লেস দেন 9%, সেটা এখন 6% ধরে আর কি আমরা করাই। বা তোমরা যদি দেখো যে ব্যাংকে যদি বাস্তবতার ভিত্তিতে যদি করতে চাও, আরো দু এক জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারো যে কোন ব্যাংক কত, কৃষি লোন আর কি, কৃষি ঋণ যেটা, এটার জন্য কিন্তু তুলনামূলক ইন্টারেস্টটা কম আর। হ্যাঁ, আর একটা ছেলে কি যেন বলতে চাচ্ছিল, এটা তো মেয়েটার উত্তর দিলাম। ইন্টারেস্ট হচ্ছে ল্যান্ড লিজের জন্য যদি মানে লিজটা নিজের টাকা দিয়ে নেওয়া হয়, ব্যাংক থেকে লোন নিয়ে না নেওয়া হয়, তাহলে কি সেটা না, তাহলে তো আর হবে না। না না না, তুমি এটা ইন্টারেস্ট মানে হচ্ছে ব্যাংকের সাথে সম্পর্ক। তোমার যদি নিজের পকেটে টাকা থাকে, তুমি বারবার বলেছি কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে যদি এই কাজগুলা করো, তাহলে কিন্তু কোনো ইন্টারেস্ট তোমাকে দিতে হচ্ছে না ব্যাংকে। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় এইভাবে ব্যাখ্যা দেয়, তোমার এই টাকাটা যদি জমি চাষ না করে ব্যাংকে রাখতে, তাহলে লাভ পেতে, লাভ পেলে না সেটা খরচ হিসেবে দেখাচ্ছ। আসলে ওটা ভুল কনসেপ্ট, ওইটা না। কারণ তুমি তো
মানে এক জায়গায় এটাকে তোমরা কি বলে তোমরা পরিচিত না, অপরচুনিটি কস্ট। অর্থাৎ তুমি যদি জমিতে আউশ ধান করো, একটা জমি আছে সেখানে আউশ ধানও করতে পারো, আবার পাটও করতে পারো। হ্যাঁ, আউশ ধানও করতে পারো অথবা পাটও করতে পারো। এখন তুমি যদি আউশ ধান লাগাও তাহলে পাট করতে পারতেছো না, আবার যদি পাট লাগাও তাহলে আউশ ধান করতে পারতেছো না। অর্থাৎ যে কোনো একটা তুমি করতেছো আর একটা করতে পারতেছো না। এখন যদি মনে করো যে আমি আউশ ধান করতেছি, পাটও তো করতে পারতাম, তাহলে পাটের পিছনে যে লাভটা হতো সেটা তো পাচ্ছি না। ওইটা তো কাল্পনিক কথা, ওইটা বললে হবে না। অর্থাৎ তুমি বাস্তবে যেটা করতেছো সেটার উপর ভিত্তি করে হিসাবটা করতে হবে। কারণ এটা অনেক সময় ব্যাখ্যা দেয় যে এই এই ইনপুট কস্ট এটা যদি আমি আমার জমির কাজে ব্যবহার না করে যদি ব্যাংকে রাখতাম তাহলে আমার আরো টাকা লাভ হতো, আমি ইন্টারেস্ট পেতাম। সেই টাকাটা পাচ্ছি না বিদায় এটা ফিক্সড কস্ট খরচ হয়ে যেত। তুমি তো জমির কাজে ব্যবহার করোই নাই, তুমি তো ব্যাংকে রাখোই নাই, তাহলে তোমার এই খরচটা কিভাবে আসবে? প্রোডাকশন কস্টের সাথে তো সেটা কোনো সম্পর্কই নেই, প্রোডাকশন কস্টের সাথে সেটা কোনো সম্পর্কই নেই। সেজন্য বলা হচ্ছে যে তুমি যখন প্রোডাকশনের নিয়ত করবা, জমি যখন লিজ নিতে যাবা বা কাজ করতে যাবা, তখন যদি তুমি ব্যাংক থেকে লোন নাও, তার এগেনস্টে যে খরচটা তোমাকে করতে হবে সেটাই হচ্ছে ফিক্সড। এটা খেয়াল রাখো। বুঝা গেছে? কারো এই রিলেটেড কারো কোনো কোশ্চেন এখন পর্যন্ত? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে জাস্ট তোমাদের জন্য কিছু টার্মিনোলজি, যে টোটাল কস্ট অফ প্রোডাকশনটা হলো ওই ইনপুট কস্ট এবং ওভারহেড কস্টের যোগফল, দুটো মিলে যে খরচ সেটাই টোটাল। আর গ্রস রিটার্ন বা এটাকে গ্রস ইনকামও বলে, এটাকে আরেক অর্থে আরেক নাম ডাকা হয় টোটাল আউটপুট। আর নেট রিটার্ন বা নেট ইনকাম হলো টোটাল আউটপুট থেকে বা টোটাল ইনকাম থেকে বা গ্রস রিটার্ন থেকে বা গ্রস ইনকাম থেকে যখন কস্টটা বাদ দাও, খরচটা বাদ দাও, সেটা হয়ে যাবে নেট ইনকাম। আর বিসিআর মানে হলো বেনিফিট কস্ট রেশিও। অর্থাৎ তুমি যে ইনকামটা হলো গ্রস, টোটাল যে ইনকামটা হলো সেটাকে কস্ট অফ প্রোডাকশন দিয়ে ভাগ দিলে বেনিফিট কস্ট রেশিও বের হবে। এবং মনে রাখবা বেনিফিট কস্ট রেশিও কিন্তু সবসময় একের অধিক হতে হবে, মোর দেন ওয়ান। যদি তুমি ক্রপ প্রোডাকশন কন্টিনিউ করতে চাও তাহলে মানে তোমার লাভ হবে আর কি, তা না হলে লস। যদি বেনিফিট কস্ট রেশিও লেস দেন ওয়ান হয় তার মানে তোমার লস হচ্ছে। 1 টাকা খরচ করে তুমি যদি 1 টাকাই পাও তাহলে তোমার লাভ হচ্ছে না। বেনিফিট কস্ট রেশিও হচ্ছে তোমার একের বেশি হতে হবে। ধরো 1.2 হলো, বেনিফিট কস্ট রেশিও ইকুয়াল টু 1.2 মানে কি বলতে পারবে কেউ? বিসিআর বা বেনিফিট কস্ট রেশিও ইকুয়াল টু 1.2 মানে কি বলো তো? লাভ হবে। হ্যাঁ বলো তো কি হবে, ব্যাখ্যাটা কি হবে? টোটাল কস্ট হবে তার অর্ধেক লাভ হবে। না না, হয় নাই। স্যার 20% লাভ হবে। লাভ হবে কত টাকা লাভ হবে? 1 লক্ষ টাকায় 12,000 টাকা। না 1.2 তো 20,000 টাকা। 20,000, হ্যাঁ। হ্যাঁ 2. অর্থাৎ সোজা কথা 1 টাকা খরচ করে তুমি আয় হবে 1 টাকা 20 পয়সা। তার মানে লাভ হচ্ছে 20 পয়সা। 1 টাকা যদি করো 1.2 তার মানে এখানে লাভ হচ্ছে, সোজা কথা একের বেশি হতে হবে। 1 বা 1-এর কম হলে ওটা করা যাবে না, ওই ফসল আর চাষ করা যাবে না। সেই জন্য আসলে প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশনের মানে এটা জরুরি ফার্মারের ক্ষেত্রে। এখনকার অনেক কৃষক আছে যারা মার্জিনাল বা স্মল ফার্মার, তারা কিন্তু এত কিছু হিসাব টিসাব করে না, তারা খরচ করতে থাকে আর ওই যে সিজন শেষে ধানটা কেটে মানে খাবার টাবার খায়, খোরাকি হয়, এইভাবেই চলে। কিন্তু অনেকে আছে যে হিসাব নিকাশ করে যে আমি এটা করব কি করবো না, আমার হিসাব এই সব মিলে তারা একটা বসে হিসাব করে যে আমার খরচ কত হলো, কত টাকা ইনকাম হলো। তো খেয়াল রাখতে হবে যে এটা তোমরা যেহেতু এগ্রিকালচারিস্ট, ভবিষ্যতে তোমার ফার্স্ট ক্লাস অফিসার হবে এবং বেশিরভাগই তোমরা ফিল্ড লেভেলে কাজ করবা। ডিইতে সরকারি চাকরি যদি করতে চাও, ঘুষ ছাড়া চাকরি যেটা এখনো আছে বাংলাদেশে তোমাদের জন্য, সেটা হলো বিসিএস দিয়ে উপজেলা কৃষি অফিসারের যে পদটা সেখানে চাও। বেশি মানে এই রিলেটেড আর কি, মানে তুমি যদি এগ্রিকালচার রিলেটেড চাকরি করতে চাও সেখানে তোমাদের এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে পরবর্তীতে। কারণ তোমার উপরে আসবে, তোমাকে বাজেট তৈরি করতে হবে, কোন এলাকায় কোন ফসল নতুন ঢুকাতে হবে বা ইনক্লুড করতে হবে, সেটা কিন্তু তোমাদের মতো তোমরা যারা পরবর্তীতে এরকম এগ্রিকালচারিস্ট হবে, চাকরি পাবে, তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের হাতে কলমে আরো প্রয়োজন হবে। আচ্ছা, আমরা তাহলে যেহেতু আমি বলেছিলাম যে রাইস এবং মেইজের কস্ট অফ প্রোডাকশন আলোচনা করব, তো রাইস আবার যেহেতু 3 সিজনে হয়, আউশ, আমন এবং বোরো, তো আউশটা আসলে খুব বেশি এখন আর হয় না, আমন এবং বোরোটাই করা হয় মেইনলি। তো সেটার এই আমন ধানের এবং বোরো ধানের কস্ট অফ প্রোডাকশন আর শেষে মেইজের কস্ট অফ প্রোডাকশন নিয়ে একটু জাস্ট একই রকমই সেটা ব্যাখ্যা দিব আর কি। তবে কস্ট অফ প্রোডাকশন জানার আগে তোমাদের কি জানতে হবে বলো তো?
ওই জিনিসটা জানা থাকলে মোটামুটি কস্ট অফ প্রোডাকশন তুমি কিন্তু মানে অনুমান করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবে নিজের একটা হিসাব করে। বলো তো কোন জিনিসটা যদি জানতে পারো, বলতে পারবে কেউ? তুমি চুপ চুপ করে গেলে যে, শুনতে পাচ্ছ আমার কথা? স্যার ইনপুট কস্ট। না, মানে কস্ট জানার আগে কোন জিনিসটা জানতে হবে? খরচের কথা বলে। পার ইউনিটে কতটুকু খরচ হচ্ছে? না না, খরচটা জানার আগে, খরচ বলার আগে কোন জিনিসটা তোমার কোন জানতে ফসল হবে? লাগাবো সেটা। ফসল, ওকে, ধরো প্রোডাকশন টেকনোলজি। প্রোডাকশন টেকনোলজি, ভেরি গুড। প্রোডাকশন টেকনোলজিটা তোমাকে জানতে হবে, অর্থাৎ প্রোডাকশন টেকনোলজি মানে হচ্ছে কি কি কাজ করতে হয়, সোজা কথা। সেটা তুমি যদি জানো তাহলে কোন কাজের এগেইনস্টে কয় টাকা খরচ, এটা তুমি অনুমান করে তখন লিখতে পারবে। আসো আমরা দেখি কি আছে। আচ্ছা, আমন ধানের ক্ষেত্রে টিয়ামন রাইসের প্রোডাকশন কস্ট যদি আমরা বের করি, প্রথমটা হলো এই যে ইনপুট কস্ট। ইনপুট আর ওভারহেড তোমরা আগেই জানো। ইনপুট কস্টের মধ্যে আছে নন ম্যাটেরিয়াল কস্ট আগে ধরতেছি, পরে ম্যাটেরিয়াল কস্টটা বলবো। নন ম্যাটেরিয়াল মানে যে শক্তি বা ওই যে ম্যান পাওয়ার, হ্যাঁ, বা লেবারার, যে লেবারের পিছনে যে খরচটা, সেটা। একটা জিনিস তোমরা খেয়াল করো, হ্যাঁ, এখানে একটা কলাম আগে ছিল অতিরিক্ত, সেখানে ছিল নাম্বার অফ বুলক বা ওই যে গরুর সংখ্যা। যেহেতু আগে বেশিরভাগ মানে জমিতে তোমার ওই যে গরু দিয়ে হাল চাষ করা হতো, সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ এখন আর আসলে ওইভাবে গরু দিয়ে হাল চাষ করা হয় না। শুধুমাত্র একজন মানুষ ওই পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে কিন্তু জমি চাষ করে এখন। সুতরাং ওইভাবে লিখে দেওয়া আছে যে বাই পাওয়ার টিলার, বা তোমরা বাই ট্রাক্টর লিখতে পারো। এটা কিন্তু একটা ফিক্সড আর কি, যে আগে যেমন কতজন কত জোড়া গরু লাগতো, কয়টা লাঙল লাগতো, সেই লাঙলের পিছনে একটা করে মানুষ লাগতো, সেই মানুষের হিসাব অনুযায়ী তোমার ওই টাকাটা হিসাব করা হতো। এখন আর সেটা নাই, সরাসরি ওই পাওয়ার টিলার ওয়ালাকে চুক্তি দিলেই যে তুমি আমার জমিটা চাষ করে দিয়ে যাবে, তোমাকে আমি এত টাকা দিব, বাস সেই হিসাব করে করা হচ্ছে। তো আমন ধান যখন করতে যাও, আমন ধানের করতে গেলে যে নন ম্যাটেরিয়াল কস্ট বা এর পিছনে যে শক্তির পিছনে যে খরচটা হবে, বা মানুষের পিছনে যে খরচটা, বা পাওয়ারের পিছনে যে খরচটা, সেটা দেখো কি কি কাজ। এই বাম পাশে আছে কাজ, আর ডান পাশে তার খরচটা। তো প্রথম কাজটা হবে জমি তৈরির ওই যে নার্সারি বেড তৈরি করা। তোমাকে যেহেতু সিডলিং বা চারা করতে হবে, এবং এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি লেখা আছে দেখো, প্রিপারেশন অফ সিডলিং ইন দা নার্সারি বেড ইন হবে বাই পাওয়ার টিলার ফর 1 হেক্টর অফ ল্যান্ড। 1 হেক্টর জমির জন্য তুমি নার্সারি বেড করবে, অর্থাৎ চারা তৈরি করবে। সেটা দেখো কি লেখা আছে, 500 স্কোয়ার মিটার। এটা কেন জানো? এই 500 স্কোয়ার মিটার মানে কি বুঝাইছে বলো তো? তোমাদের যে লেভেল 3 সেমিস্টার 2 তে প্রথম ক্লাসটাই হচ্ছে প্রিপারেশন অফ নার্সারি বেড পড়ানোর কথা ছিল, রাইস এবং টোবাকো। ওটা পড়েছো? পড়ানো হয়েছে অ্যাগ্রোনমির প্রথম ক্লাসটা? শুনতে পাও? শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। হ্যালো, হ্যালো, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো দেখি, এই যে 500 স্কোয়ার মিটার মানে কি জানো? মানে 1 হেক্টর ল্যান্ড লিখলাম, আবার ব্র্যাকেটে 500 স্কোয়ার মিটার লিখলাম, এটার মানেটা কি? স্যার 1 হেক্টর ল্যান্ডে হচ্ছে আমরা যখন ধান লাগাবো ওই হ্যাঁ জমিটার জন্য আমরা 10। 500 স্কয়ার মিটারে হচ্ছে আমরা সিডলিং করব। হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ এটার একটা থাম রুল হচ্ছে যে তুমি এক কাঠা জমিতে বা 1% জমিতে চারা করলে সেটা 20% জমি লাগাতে পারবে, ট্রান্সপ্লান্ট করতে পারবে। 20 গুণ জায়গা কভার করা যায়। তাহলে 1 হেক্টর জায়গার 20 ভাগের 1 ভাগ হচ্ছে এই 500 স্কোয়ার মিটার। কারণ 1 হেক্টর, তুমি ঠিকই বলেছো, 1 হেক্টর জমি চাষ করে সেখানে চারা লাগালে আমার 500 স্কোয়ার মিটার জায়গাতে চারা তৈরি করতে হবে। তো সেই জন্য এটা 500 স্কোয়ার মিটার জায়গার জন্য হিসাবটা করা হয়েছে। এই জন্য আনুমানিক 300 টাকা ধরা হয়েছে, যে সে চাষ করে দিয়ে যাবে পাওয়ার টিলার দিয়ে, 300 টাকা দিব। তারপরে এটা নার্সারি বেডটা, যে চারা তোমার 25-30 দিন থাকবে এখানে চারাটা, এর জন্য ধরা হয়েছে 3 জন ব্যক্তি, এটা মানে টেক কেয়ার করবে। তারপরে চারা তোমার উঠাতে হবে, চারা লাগানোর আগে উঠানোর জন্য 2 জন ব্যক্তি নিয়োগ দিবা, 1 হেক্টর জমির জন্য সে উঠায় নিয়ে আসবে। এরপরে মেইন ল্যান্ড প্রিপারেশন। এই কারো ইয়াতে শব্দ হচ্ছে, তোমরা একটু মিউট করে রাখো সেটা।
তারপরে জমি চাষ করতে হবে, জমি চাষ পাওয়ার টিলার দিয়ে করলে এটাও তোমার, আমি জানি না তোমাদের যার এলাকায় এটা ভ্যারি করে, এক এক এলাকায় এক এক রকম, এটা 5,000ও হতে পারে 10,000ও হতে পারে, এটা ঠিক নাই, এটা কোনো এলাকায় 5,000, কোনো এলাকায় 7,000, কোনো এলাকায় 8,000 এরকম। আমি কিন্তু ডান পাশে টোটাল কস্টটা লিখিনি, তোমরা একটু খেয়াল করো, এটা তোমরা যখন খাতায় উঠাবে তোমাদের কিন্তু হিসাব করতে হবে, হিসাব করে এই যে নাম্বার অফ লেবার রিকোয়ার্ড এট দ্য রেট অফ 500 টাকা পার হেড পার ডে, অর্থাৎ প্রতিদিন একজন লোকের জন্য 500 টাকা বা 550, এটাও ভ্যারি করে আসলে, 500 থেকে 550, কখনো 600, এটা কখনো 700-800 টাকাও চলে যায় লেবার জন শর্টেজ হয়। তো তোমরা একটা আনুমানিক একটা 500 থেকে 550 লিখতে পারো। এটাকে হিসাব করে এই ডান পাশে কিন্তু কস্টটা লিখতে হবে, আমি এটা ফাঁকা রাখছি তোমাদের জন্য, তোমরা লিখে হিসাব করে তারপরে যোগ দিবা টোটাল। যাই হোক, জমি চাষ করার পরে তোমাকে ফার্টিলাইজার ম্যানিউরস অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু খেয়াল রাখো, ম্যানিউরস ফার্টিলাইজার কিন্তু অ্যাপ্লাই করার জন্য যে মানুষ, লোক, তার খরচ কিন্তু 3 জন মানুষ লাগবে। আর ফার্টিলাইজারের কিন্তু আলাদা হিসাব, সেটা ম্যাটেরিয়াল কস্টে চলে যাবে। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য, অর্থাৎ যে লোকটা ছিটিয়ে মানে ছিটাবে বা যে ইয়া করবে, অ্যাপ্লাই করবে জমিতে, সেই 3 জন লোক হলেই হয়। তারপরে চারাটা লাগাতে হবে জমিতে, ট্রান্সপ্লান্টিং অফ সিডলিংস, এইখানে একটু বেশি লোক লাগে, এটা খেয়াল করো। এইখানে তোমরা ধরো অনুমান করে যদি লেখো, তাহলে ওই যে অ্যাপ্লিকেশন অফ ম্যানিউরস ফার্টিলাইজার্স এ 30 জন, আর চারা লাগাইতে গিয়ে 3 জন, এইভাবে লিখো না, এটা খেয়াল করো আর কি, মেজর মিস্টেক যেন না হয়। তুমি ট্রান্সপ্লান্টিং অফ সিডলিংস এ 30 এর জায়গায় 32 লিখলা বা 25 লিখলা, 28 লিখলা, এটা সমস্যা নাই, কিন্তু 3 জন 4 জন লেখা যাবে না, পার্থক্যটা যেন হিউজ না হয়। তারপরে ধরো আগাছা নাশক আছে, উইডিং। এখানে একটা বিষয় দেখো, এখানে আগে আমরা করতাম কি, উইডিং লিখতাম, উইডিং লিখে এখানে অনেক লোকের হিসাব দিতাম, কারণ আগাছা তুমি যদি বসে বসে ওই যে নিরিকাশি দিয়ে বা কোদাল দিয়ে বা জাপানিজ রাইস উইডার দিয়ে আগাছা দমন করে, তাহলে কিন্তু অনেক লেবার যাবে, অনেক খরচ হবে। সেখানে দেখো হার্বিসাইডের কথা উল্লেখ করেছি, কেমিক্যাল মানে আগাছা নাশক কেমিক্যাল দিয়ে, সেই জন্য অল্প এই ছিটায় দেয়, হার্বিসাইডটা জাস্ট সার দেওয়ার মতো ছিটায় দেয়। তো সেই জন্য 2বার হার্বিসাইড দেওয়া লাগে, সেই জন্য 2 দুগুণে 4, 2 জন করে মানুষ 2বার। আর ইরিগেশনের ক্ষেত্রে 2 টাইমস, তো এখানেও তোমরা 2 দুগুণে 4 দিতে পারো, বা 3 জন করে 3 দুগুণে 6, এটা নির্ভর করে আসলে এফিসিয়েন্সির উপরে মানুষটার, এখানে ভ্যারি করে, অর্থাৎ 2বার তুমি জমি। আচ্ছা, এখন আরেকটা বিষয় খেয়াল করো, আমন ধান তো এটা, হ্যালো শোনা যায়? জি স্যার, শোনা যায়। আমন ধানে কিন্তু শুরুতে যেমন ধরো এই সামনের মাস থেকে কিন্তু আমন ধান লাগানো শুরু হবে, তো প্রথম দিকে কিন্তু ইরিগেশন প্রয়োজন হয় না, হ্যাঁ, প্রথম দিকে ইরিগেশন লাগে না, কারণ এখন বর্ষাকাল, বর্ষার সময় তো তোমার পানি দেওয়ার দরকার নাই জমিতে, আরো বরং ড্রেন আউট করা লাগে। তো এটা আসলে শেষের দিকে গিয়ে 2 টাইমস লিখছি, কিন্তু অনেক সময় একবার ইরিগেশন দিলেও হয়, শেষের দিকে ধরো অক্টোবর মাসের দিকে একবার গিয়ে ইরিগেশন দিলেই চলে। তো অনেক সময় দেখা গেল যে মানে বেশি খরা হলে বা বেশি যদি সমস্যা হয়, পানি বৃষ্টি টিষ্টি না হয়, তখন 2বার দেয়, তবে একবার দিলেও কিন্তু অনেক সময় হয়। তো এটা ইরিগেশনের খরচটা, এটা কিন্তু ইরিগেশনের খরচ না, ইরিগেশন দিতে গেলে যে একজন মানুষ সে ওই যে নালা ঠিকঠাক করে দিবে, ঠিক মতো পানিটা যাচ্ছে কিনা জমিতে দেখবে, সেই লোকের খরচ এটা, হ্যাঁ, এটা কিন্তু পানির খরচ না, পানির খরচটা পরে দেখাবো। আচ্ছা, এর মাঝখানে তোমাকে আবার ওই যে টপ ড্রেসিং অফ ইউরিয়া, তোমরা জানো যে ইউরিয়াটা পরে আবার 1-2বার দিতে হয়, তো 3 জন না দিয়ে তুমি এখানে 4 জনও দিতে পারো, আসলে 2 দুগুণে 4, কারণ ইউরিয়াটা 2বার টপ ড্রেসিং করা হয়। তারপরে রোগিং, রোগিং মানে জানো তো, মনে আছে? আনহেলদি। হ্যাঁ, বীজের মধ্যে যেন মিক্সার না হয়, আসলে রোগিংটা তোমরা এখানে দিতেও পারো, নাও দিতে পারো, তবে যদি বলে যে সিড প্রোডাকশন, আমন ধানের, টি আমন রাইসের কস্ট অফ প্রোডাকশন সিডের উপর হয়, তাহলে কিন্তু রোগিং শব্দটা অবশ্যই দিতে হবে, কারণ সিডের মধ্যে যেন মিক্সার না থাকে, ভেজাল না থাকে, সেজন্য তোমার ওই যে আনহেলদি প্ল্যান্ট বা অফ টাইপ প্ল্যান্ট যেটাকে বলে, অন্য ভ্যারাইটির কোনো গাছ থাকলে, বা অনেক সময় আগাছা শ্যামা গাছের যদি বীজ টিজ যেন মিক্স হয়ে না যায়, তখন ওগুলো ম্যাচুর স্টেজে হারভেস্টিং এর এই 10-15 দিন আগে এগুলা কিন্তু সব সরিয়ে ফেলতে হয়, সেজন্য ওটাকে বলি রগিং। ওটার জন্য খুব বেশি মানুষ দরকার হয় না, কারণ উপর থেকে কেটে ফেলা হয়, শুধু উপরের থেকে কি বলে এটা, ওই যে ফুলের বা ফ্লাওয়ারিং এর যেগুলো, সেটা তুলে ফেললেই হয়। এখানে তোমার 4-এর জায়গায় আরেকটু বেশি দিতে পারো, 6 বা 7 এরকম দেওয়া যায়। আচ্ছা, তারপরে ফাইনালি আমরা হারভেস্ট করবো, হারভেস্টের সময় অনেক মানুষ প্রয়োজন হয়, তো এইখানেও একটু কথা আছে, যদি এখনো ম্যানুয়ালি করে, বেশিরভাগ জায়গাতে মানুষ হাতে মানে কৃষকদের দিয়ে বা শ্রমিক দিয়ে হারভেস্ট করে, তবে যেখানে কম্বাইন হারভেস্টর আছে, যদি তুমি উল্লেখ করে দাও যে হারভেস্টিং এন্ড ক্যারিং বাই কম্বাইন হারভেস্টর,
তাহলে তোমার এক্ষেত্রে ওই কম্বাইন হারভেস্টারের একটা চুক্তি থাকে, সেটা তোমরা লিখে দিতে পারো যে 10,000 বা 12,000 টাকায় চুক্তি হয়েছে, সেই টাকায় আমরা করেছি। আর যদি লেবারার খরচ হিসাব করো তাহলে এই যে নাম্বার অফ লেবারার্স দিয়ে তোমরা হিসাব করবে। ওই যে থ্রেশিং, ক্লিনিং এবং ড্রাইং এবং স্টোরিং তখন আলাদা হয়ে যাবে। তুমি যদি কম্বাইন হারভেস্টার দিয়ে করো না, খেয়াল করো, দেখো হারভেস্টিং, থ্রেশিং, ক্লিনিং এবং ক্যারিং, এই 4টা কাজ কিন্তু কম্বাইন হারভেস্টার দিয়ে করা যায়। হ্যাঁ, পরবর্তীতে তুমি তোমার এই যে উঠানে এনে সেটা ড্রাইং এবং স্টোরিং করার জন্য আলাদা অল্প কিছু মানুষ ব্যবহার করলেই হবে। আর যদি তুমি সব ক্ষেত্রেই মানুষ অর্থাৎ শ্রমিক দিয়ে কাটাতে চাও, শ্রমিক দিয়ে ক্যারি করতে চাও, শ্রমিক দিয়ে থ্রেশিং করতে চাও, তাহলে এই ফর্মুলায় আমি যেভাবে দিয়েছি এভাবে লিখতে পারো। আর ফাইনালি ওই যে কিছু খড় হবে, তোমার খড়গুলাও তোমার ড্রাই করে সেটাকে স্তূপ করতে হবে। এটার জন্য কিন্তু কিছু মানুষ প্রয়োজন হয়, 10-12 জনের মতো মানুষ। প্রতিজন 500 টাকা করে নিলে এইভাবে তোমার লাস্ট ডান পাশের কলামে কষ্ট চলে আসবে। এই মোটামুটি হলো এদের আমন ধানের নন ম্যাটেরিয়াল কস্টের লিস্ট। স্যার 1 নম্বরটা আরেকবার বলবেন, ওই যে 500 মিটার স্কয়ারের কাহিনীটা। 500 মিটার মানে হলো আমরা যখন ধান চাষ করি, ধানের ট্রান্সপ্লান্ট করি, রাইসের ক্ষেত্রে এটা মেইনলি, হ্যাঁ রাইসের ক্ষেত্রে প্রযোজ্য। ধানের ক্ষেত্রে 1 হেক্টর জমি যদি তুমি চারা লাগাতে চাও, তার 20 ভাগের 1 ভাগ জায়গাতে চারাটা তৈরি করতে হয়। অর্থাৎ 1 স্কয়ার মিটার জায়গাতে তুমি যদি চারা করো, সেটা 20 স্কয়ার মিটার জায়গা ট্রান্সপ্লান্ট করতে পারবে। এখন তোমার যদি 1 হেক্টর জমি হয়, 1 হেক্টর জমি মানে 10,000 স্কয়ার মিটার জমি, কারণ 10,000 স্কয়ার মিটার জায়গায় তুমি চারা লাগাতে চাও, ট্রান্সপ্লান্ট করতে চাও, তাহলে তার 20 ভাগের 1 ভাগ জায়গায় চারা তৈরি করলেই হবে। সে 20 ভাগের 1 ভাগ হলো 20 দিয়ে 10,000 কে ভাগ দিলে হয় 500 স্কয়ার মিটার। অর্থাৎ 500 স্কয়ার মিটার জায়গাতে তুমি যেই পরিমাণ চারা পাবে, সেই চারা দিয়ে 1 হেক্টর জমি তুমি ট্রান্সপ্লান্ট করতে পারবে। সেজন্য চারা উৎপাদনের জন্য 500 স্কয়ার মিটার জায়গা দরকার। বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এটা স্যার গেল আমাদের। কম্বাইন্ড হারভেস্টার দিলে মানে কস্ট কিরকম হবে? এইটা নির্ভর করে আসলে, এটা হলো একর প্রতি সাধারণত 4 থেকে 5,000 টাকা নেয়। হ্যাঁ, এটাও ভ্যারি করে। তো একর যদি 4,000 টাকা হয়, তাহলে হেক্টরে কত হবে বলো তো? 1 হেক্টরে কত একর? দেখি পারো কিনা, মনে আছে কিনা? 2.47। হ্যাঁ, 2.47। তাহলে 2.47 দিয়ে ওই 4,000 বা 5,000 কে গুণ দাও। আমাদের এখানে দেখছি আর কি, আমাদের অ্যাগ্রোনমি ফার্মে আমরা যখন কম্বাইন হারভেস্টার দিয়ে ওদেরকে ইয়া করি, তো 4 থেকে 4,500 টাকার মতো ভ্যারি করে আর কি, দিতে হয়। 4 থেকে, হ্যাঁ ওরকমই। এইটা তোমরা তোমাদের এলাকায় খোঁজ নিতে পারো, যাদের এলাকায় কম্বাইন হারভেস্টার ইউজ করে। এগুলো আসলে ভ্যারি এলাকা ভেদে, উত্তরবঙ্গের দিকে একরকম, দক্ষিণবঙ্গে একরকম, সেন্ট্রাল বঙ্গে একরকম, এক এক জায়গায় এক এক রকম। তো সেইভাবেই করতে। তবে তোমরা লিখলে একটা গড় করে ওই 4-5 হাজার টাকার মতো পার একর একটা গড় করে দিতে পারো। এখানে দেখো, এখানে তো অনেক টাকা যাবে। হারভেস্টিং এন্ড ক্যারিং এর জন্য 40 জন যদি লাগে, তাহলে 500 টাকা করে যদি দাও এক একজনকে, 4-5 20,000 টাকা চলে যাচ্ছে। তো কম্বাইন হারভেস্টারে কিন্তু খরচটা তখন তুলনামূলক অনেক কম। কারণ কম্বাইন হারভেস্টার দিয়ে তুমি হারভেস্টিং করতেছো, পরিষ্কার, ওই কম্বাইন হারভেস্টার কিন্তু ভিতরে পরিষ্কারও করে ফেলে এবং বস্তায় ভরে দেয়। হারভেস্টিং করা হয়, থ্রেশিং করা হয়, ক্লিনিং এবং ক্যারিং পর্যন্ত করে। পরে তুমি শুধু শুকাবে এবং স্টোর করবে, সেটার জন্য 10 জন মানুষ হলেই চলবে। আচ্ছা, এরপরে আসো আমার আমন ধানের ম্যাটেরিয়াল কস্ট। এখন তোমরা এগুলা জানো যে তো এক তুমি ভাবে 500 স্কয়ার মিটার জমিতে তোমার বীজ কত লাগবে। বীজ সাধারণত 40 কেজি বীজ লাগে। কেজি বীজের 50 টাকা করে হলে তাহলে 2,000 টাকার বীজ লাগবে। ডান পাশে তোমরা খরচটা তুলে নিও। স্যার, হ্যাঁ বলো স্যার। স্যার এর আগের স্লাইডে একটু মিস করে গেছি, ওইখানে যে বলো 2 into 2 2 into 3 জায়গাটা একটু মিস। এটা হলো ওই যেটা আমার লিখতে মনে নাই, উইডিং বাই হারবিসাইড দুইবার আর কি, 2 টাইমস হবে, ব্র্যাকেটে 2 টাইমস। তো প্রতিবারে 2 জন করে লেবার ইয়া করলেই হবে, খরচ করলে হবে 2 জন করে লেবার, এই জন্য 2 দুগুণে 4। আর ইরিগেশনও 2 টাইমস লিখেছি, ওইখানে লেখা হচ্ছে 3 জন করে প্রতিবারে। এখানে 2 জন করে দিলেও হবে, 2 দুগুণে 4। ইরিগেশনের ক্ষেত্রে তুমি যদি 2 জন লোক, তাহলে যথেষ্ট, এক একটা জমিতে 2 জন মানুষ প্রতিবারে। উইডিং বাই হারবিসাইডটাও ব্র্যাকেটে তোমরা লিখে রাখতে পারো, মানে আমি টাইপ করছি, ওই 2 টাইমস লিখতে আর আমার খেয়াল নাই। 2 ব্র্যাকেটে 2 টাইমস লিখে দিতে পারবো হারবিসাইডটা। আর যদি কেউ মনে করো হারবিসাইড দিবে না ইয়াতে জমিতে, তা যে মানে মানুষ দিয়ে করাবে, লেবার দিয়ে, তাহলে কিন্তু অনেক খরচ, প্রায় 20-25 জন লেবার লাগবে, কিন্তু প্রতিবারে 8-10 জন 10-12 জন করে লাগে দুইবার যদি করতে যাও, তখন কিন্তু অনেক খরচ বেড়ে যায়। এই জন্য এখন কৃষকরা কিন্তু এই হারবিসাইডের দিকে, অর্থাৎ আগাছানাশকের দিকে ঝুঁকেছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছো? স্যার লেবারের সংখ্যাটা তো আমরা ধরে নিব, তাই না স্যার? হ্যাঁ, তোমরা ধরে নিবা। তোমরা আসলে
এটা তো আমি দিছি মানে মোটামুটি এরকমই লাগে আর কি। তো তোমরা যদি মনে করো না আরো তোমার যদি খুব হাই লেভেলের খুব এফিশিয়েন্ট লেবার থাকে, যে একজনের যে 3 জনের কাজ করতে পারবে, সে তো বাইচা গেল, তাহলে তার খরচ কমে গেল। জি স্যার। তবে খেয়াল করো যেটা বলেছি যে তোমার ট্রান্সপ্লান্টিং এর জন্য কিন্তু লেবার দিয়ে যদি করাও 30 জনের মতো লাগে, মানে এই ক্ষেত্রে কিন্তু 3 জন দিয়ে কাজ হবে না, 3 4 জন 5 জন দিয়ে কাজ হবে না। এই জিনিসগুলো মাথায় রাখবে আর কি, মানে ডিফারেন্সটা যেন হিউজ না হয়। 1-2 জনের ডিফারেন্স হতে পারে যে হ্যাঁ 3-4 জনের 2-3 জনের ডিফারেন্স হতে পারে, 15-20 জনের ডিফারেন্স যেন না হয়। তোমরা যদি অনুমান করে লিখতে যাও, অনেকে আছে যে একটা ধারণা নিয়ে পরীক্ষার খাতায় মনের মাধুরী মিশিয়ে লিখতে থাকে, ওই মাধুরীটা যেন একটু কম থাকে আর কি, তখন বাস্তবতার দিকে যেন যায়। আচ্ছা, ফার্টিলাইজার্স আমরা ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট ইত্যাদি দেই। তবে অনেক সময় জিঙ্ক সালফেট দেয়, অনেক সময় জিঙ্ক সালফেট দেয় না জমিতে, কারণ এটা নির্ভর করে জিঙ্কের অভাব আছে কিনা। মোস্টলি ধানের ক্ষেত্রে ইউরিয়া, এমপি এবং জিপসাম এই 4টাই দেওয়া হয়। অনেক সময় বড় ধানের আমরা জিঙ্ক সহ দিই। এটাও তোমরা যদি জিঙ্ক সালফেট বাদ দিয়ে লেখো অসুবিধা নেই। আর দিতে চাও, ধরে নেবো যে তুমি যে জমির কথা বলতেছো এখানে সেই জমির অভাব আছে। এইভাবে হিসাব করে এই এই মনে রাখো, এই যে প্রাইস লিস্ট আমি দিয়েছি এটা আপডেটেড, গতকালকের হিসাব। এই 16 টাকা হচ্ছে ইউরিয়া সারের পার কেজি হচ্ছে 16 টাকা, বা টিএসপি হলো 22 টাকা কেজি, এমওপি হচ্ছে 15 টাকা, জিপসাম হচ্ছে 12 টাকা কেজি, আর জিঙ্ক সালফেট 10 সার হচ্ছে 200 টাকা কেজি পার প্যাকেট আর কি। জিঙ্ক সালফেটটা আসলে খোলা খোলা না, এটা প্যাকেট আকারে বিক্রি হয়। তো আমরা করবো কি, প্রাইসটা ঠিক রাখবা, প্রাইসটা এটা জানলে থাকে। আর সারের পরিমাণ অনেক সময় হেরফের, আমন ধানের চেয়ে কিন্তু ধানে কি সারের পরিমাণ বেশি হবে না কম হবে বলো তো? বেশি লাগবে। বেশি এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। এই জন্য প্রোডাকশন টেকনোলজি জানা জরুরি। কষ্ট প্রোডাকশন করতে গেলে এই যে আমন ধানের ক্ষেত্রে সাধারণত এই রেটে আমরা ফার্টিলাইজার দিই, 200 কেজি ইউরিয়া, 100 টিএসপি, 70 কেজি, 60 কেজি জিপসাম, 10 কেজি জিঙ্ক সালফেট। 2 কেজি হেরফের হতে পারে সেটা, কিন্তু আমন ধানে তুমি 200 কেজির জায়গায় কিন্তু 300 কেজি বা 250 কেজি ইউরিয়া দিলে হবে না। হ্যাঁ, ভেরিয়েশনটা যেন অত না হয়, 1-2 কেজির হেরফের হতেই পারে। আচ্ছা, আর হার্বিসাইডস দিবা বা ইনসেক্টিসাইড, ওই যে পোকামাকড় মারার জন্য, এটা একটা লাম্প সাম একটা অ্যামাউন্ট, 3 থেকে 3,500 টাকার মধ্যে। আর যদি মিসসেলেনিয়াস ধরে থাকো কখনো, কোনো ধরো লেবাররা একটু বিড়ি সিগারেট খাইলো, একটু পান পান খাইলো, একটু নাস্তা খাইলা, সেটা অনেক সময় ধরে রাখতে হয় ম্যাটেরিয়াল কস্টের জন্য, বুঝছো? হ্যাঁ, বলে না যে স্যার একটু খাওয়ান, একটু একটু নাস্তা খাবো বা একটু সিগারেট খাবো, বিড়ি খাবো। তো সেই হিসেবে তুমি 400-500 টাকা বা যদি কিছু ধরে রাখতে চাও, সেই খরচটা এখানে আসবে মিসসেলেনিয়াস। এইভাবে টোটাল ইনপুট কস্টটা হবে তাহলে ম্যাটেরিয়াল এবং নন ম্যাটেরিয়াল যোগফল যেটা আসবে সেটা তোমরা এখানে লিখে দিবে। এটা আমাদের তাহলে এটা গেল ইনপুট কস্ট। আচ্ছা, এরপরে ওভারহেড কস্টটা আসো। ওই যে 3 ধরনের খরচের কথা বলছিলাম, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমরা ব্যাংক থেকে লোন নিব জমি লিজ নেওয়ার জন্য, এবং আমার এই টোটাল ইনপুট কস্টও আমার কাছে নাই, বা জমি কেনার বা জমি লিজ নেওয়ার টাকাও নাই, এই 2টা টাকাই আমি মানে ব্যাংক থেকে লোন নিব। যদি নিয়ে থাকো তাহলে ওই যে আগের বার হিসাব করলা ইনপুট কস্টের, ওখানে যে টাকাটা আসবে ইনপুট কস্ট টোটাল যোগ করলে ম্যাটেরিয়াল নন ম্যাটেরিয়াল, তার এই 6% হিসেবে 6 টাকা পার বছর ধরে কয় টাকা আসে সেটা হিসাব করে বসাবা। আর ইন্টারেস্ট অন ল্যান্ড ভ্যালু, লিজ ভ্যালু, সরি এটা লিজ ভ্যালু হবে, অন দা লিজ ভ্যালু অফ দা ল্যান্ড হবে, লিজ ভ্যালু আমি একটু লিখে দিই, অন দা লিজ ভ্যালু হবে। কারণ তুমি কিন্তু জমি কিনতেছো না, জমি কিনতে গেলে তুমি জমি কিনে যদি তুমি চাষ করতে চাও আর সেই টাকা যদি ব্যাংক থেকে লোন নাও, তাহলে খবর আছে তোমার, তাহলে কোনো লাভই হবে না। কারণ এই 1 হেক্টর জমি যদি কিনতে যাও, বর্তমান বাজার মূল্য তো তোমার অন্তত 7 বিঘা জমি হবে। 1 হেক্টর জমি মানে হচ্ছে প্রায় 7.5 বিঘা। আর এক জমির দামই হয়তো 4-5 লাখ টাকা, কমও যদি হয়। হ্যাঁ, তাহলে প্রায় 50-60 লাখ টাকার মতো, 20 কি 30-40 লাখ টাকার মতো হবে তোমার ওই জমির দাম। ভ্যালু অফ দা ল্যান্ড হবে না, এটা হবে লিজ। তুমি জমিটা লিজ নিবে 6 মাসের জন্য। আর 6 মাসের জন্য তো তুমি জমি কিনবাও না, কেউ কি 6 মাসের জন্য জমি কিনে মানুষ। আচ্ছা, তাহলে এটা লিজ ভ্যালু হবে। আর মিসেস ওভারহেড কস্ট অফ দা টোটাল ইনপুট কস্ট, এটা ধরে রাখলে তো 3টা যোগ করার ফলে যেটা আসবে, এইভাবে আলটিমেটলি টোটাল কস্ট অফ প্রোডাকশন হবে ওই ইনপুট কস্ট আগের স্লাইডের গুলো প্লাস এখানকার ওভারহেড কস্ট। এই টোটাল কস্টটা কত আসবে এটা তোমরা লিখে নিবে, ফাঁকা রাখছি। তাহলে আমাদের খরচ কত হলো চলে গেল। এরপর আসে ইনকাম। ইনকামের মধ্যে ধান থেকে 2টা ইনকামই হয়, একটা হলো ধানের যে দানা গ্রেন, আর একটা হলো খড় স্ট্র। তো বর্তমানে কিন্তু খড়ের বেশ ভালো দাম, তোমরা জানো কিনা জানি না, প্রায় 400-500 টাকা। এবং কখনো কখনো ক্রাইসিস যখন হয়, মানে সিজন শেষের দিকে, তখন কিন্তু 800-900-1000 টাকাও ধান মানে খড়ের মন হয়ে যায়। অর্থাৎ ধানের দামও 1000 টাকা মন,
খড়ের দাম 1000 টাকা মন, এমনও হয়েছে পরিস্থিতি। তো যাই হোক, স্বাভাবিক পরিস্থিতিতে সাধারণত 400 টাকা, 450 টাকা, 500, 350 এরকম হয়। তো অন অ্যান এভারেজ আমি 10 টাকা করে ধরছি খড়ের দাম, অর্থাৎ 400 টাকা মন। কারণ 40 কেজিতে 1 মন, 400 টাকা মন। আর ধানের দাম ধরেছি 25 টাকা করে কেজি, 1000 টাকা মন। এটা মানে সিজনে সাধারণত বর্তমান বাজার মূল্যে এটা বিক্রি হয়। আর ফলনটা আসতেছে 4 টন পার হেক্টর। আমন ধান সাধারণত 4 হয়। তবে তুমি যদি খুব হাই ইল্ডিং ভ্যারাইটি ব্যবহার করো, তোমাকে যদি স্যারেরা উল্লেখ করে দেয়, এটা মনে রাখো, হ্যালো ভালো করে শোনো, যদি উল্লেখ করে দেয় যে বি ধান 87, 87 এর কিন্তু ফলন অনেক বেশি, 5.5-6 টন হয়। তোমরা সেইভাবে কিন্তু এখানে ফলনটা তখন উল্লেখ করে দিবে। হ্যাঁ, আবার যদি বলে ব্রি ধান বোরোর ক্ষেত্রে 89, 89 জাত, তখন এটা সাধারণত দেয় না, তারপরে বলে রাখলাম আর কি, যদি কোনো কারণে টেকনিক্যালি তোমাদেরকে একটু করার জন্য স্যাররা দেয় আর কি, এরকম যে একটা ভ্যারাইটির নাম উল্লেখ করে দিল, তখন কিন্তু সেটার ফলন বেশি হয়, ওই তখন বেশি ধরবা। আমি এটা ধরেছি অন এভারেজ এরকম ফলন হয় আর কি আমাদের দেশে 4 টন, তবে 4.5-5 এরকমও হয়, 5.5 টনও আমি পেয়েছি। এমনকি আমি একটা ধান পেয়েছি, আমন ধান, হরি ধানের নাম শুনেছো তোমরা? স্যার, জি স্যার। বলছিলাম যে স্যার মানে সবচেয়ে পপুলার তো বি ধান 28, 28 বা 29। এখন মানে ওদের ওই রাইসের কোয়ালিটির মতো হাই ইল্ডিং ভ্যারাইটি হবে, পাশাপাশি রাইসের কোয়ালিটিও 28 এর মতো বা 29 এর মতো হবে। মানে এরকম কোনো ভ্যারাইটি আছে? আছে তো 89 যেটা বললাম, 28-29 তো বোরোতে হয়, 89 তারপরে 92 এই ভ্যারাইটি গুলো কিন্তু খুব ভালো। আমি নিজে এটা চাষ করে দেখেছি এখানে ফার্মে, অনেক ভালো ফলন হয়েছে। এমনকি 28-29 চেয়ে বেশি ফলন হয় এবং সুন্দর চিকন চাল, খুব ভালো। যদি তোমাদের ওই যে তোমরা যদি সুযোগ পাও, তোমাদের কেউ যদি এখানে ছাত্রদের মধ্যে কেউ কারো বাড়িতে জমি চাষ করে থাকো কেউ, বা তোমাদের ল্যান্ড আছে বা জমি করে তোমার বাপ চাচারা করে, তাহলে তোমরা কিন্তু এই ভ্যারাইটি গুলো চাষ করতে পারো। 89 কিন্তু খুবই ভালো, খুব ভালো। 81ও খুব ভালো, 81-এ প্রোটিন পার্সেন্টেজও খুব ভালো। মানে এখন আসলে 28-29-এ থেমে থাকার আর যুগ নাই, বুঝছো? 28-29 মানুষের মধ্যে একটা আস্থা তৈরি করছে, সেজন্য এখনো চাষ করে। কিন্তু 89, 81, 83, 86 এই ভ্যারাইটি গুলো কিন্তু খুবই ভালো। আসলে কি, এটা আমি তো যেহেতু শিক্ষক বা গবেষক হিসেবে আমি এটা তোমার গাজীপুরে যে ব্রির যে মেইন আছে ওখান থেকে এনে কাজ করেছিলাম। তো এখন কিন্তু মোটামুটি 89 যেটা, এটা আমার ধারণা জেলা পর্যায়ের যে ডিলার যারা আছে এখানে অ্যাভেলেবল, ময়মনসিংহে সম্ভবত অ্যাভেলেবল, ময়মনসিংহে পাওয়া যায়। কারণ তোমাদের যদি কারো বাড়ি উত্তরবঙ্গে হয়, ওখানে হয়তো রংপুর, দিনাজপুর জেলা শহরগুলোতে খোঁজ নিলে এটা পেতে পারো। 89টা এটা কিন্তু এখন আলটিমেট আপাতত মানে মোটামুটি ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তবে সব জায়গায় ছড়ানো হয় না, এখনো সব জায়গায় এটা যায় নাই। তোমরা পারলে এটা কালেক্ট করে নিতে পারো। এই ধানটা খুব ভালো আমি দেখেছি। এবং যদি তোমাদের ওই এলাকায় মিল, যেটা রাইস চাল করা হয়, ধান ভাঙানো হয়, ওই মিল যদি ভালো হয় না, মানে অনেক সময় হয় কি, চিকন চাল তো এটা কিন্তু মিলার ভালো না হলে চালটা ভেঙে যায়, খুদ হয়ে যায় বেশ কিছু। তো ওইটা যদি ভালো মিলিং করতে পারো, এক্সিলেন্ট চাল হয় এটা 89টা। আমি খেয়েছি, আমি নিজেও চাষ করে এটা দেখেছি আর কি, এখানে ভালো, বেশ ভালো। আর হ্যাঁ কোয়ালিটি স্যার কি 29, 28? হ্যাঁ 28-29-এর মতো, ওর চেয়েও ভালো, ওর চেয়েও ভালো, চিকন তো। আর একটা হলো যদি আমনে করো, আমনের করলে তাহলে এই আমি কিছু বীজ নিয়ে আসছি, এবার আমি এক্সপেরিমেন্ট করব। আর 87 আছে, 87 আছে, খুব ভালো ফলন হয়, ওইটার প্রায় 6 টন হয়, 6-এর উপরে হয়। হ্যাঁ, ব্রিধান 87, এটা হচ্ছে আমনে। আর ব্রিধান 75ও করতে পারো তোমরা, যদি কেউ মানে চাল নিজে পার্সোনালি খেতে চাও বিক্রি না করে, তাহলে বলবো 75টা খুব ভালো ফলন, ভালো মানে 87-এর চেয়ে একটু কম ফলন হয়, কিন্তু খেতে খুবই ভালো। এটা আমনের জন্য আর কি, আমন সিজনে এটা হচ্ছে হালকা সুগন্ধ আছে, যে কেউ এটা মানে পছন্দ করবে আর কি খেতে। মানে তুমি যদি পার্সোনালি খেতে চাও আর কি, তাও ফলনে 4-এর বেশি, 5 টনের মতো, 5-5.5 টনের মতো হয় এই মানে 75 আর কি। এটা যে আমার কিছু বন্ধু বান্ধব আছে ওখানে, ওদের কাছ থেকে আমি কিছু বীজ নিয়ে আসছি, এবার এক্সপেরিমেন্ট করব। পরবর্তী তোমরা আমার সাথে যোগাযোগ রাখতে পারো, যদি কারো প্রয়োজন হয় বীজ হয়তো বা দিতে পারবো আমি, পার্সোনালি যোগাযোগ করলে কি অল্প করে কিছু, পরে তোমরা আবার মানে মাল্টিপ্লিকেশন করে বীজ করে নিতে পারো। এটা মানে ওদের রিকমেন্ডেশন হলো, যদি কেউ খেতে চায় মানে বাজারে বিক্রি না করে, যদি পার্সোনালি কনজিউম করতে চায়, তাহলে 75টা খুব ভালো। আর যদি মানে আরো বেশি ফলন চায়, তাহলে 87টা আরো ভালো, মানে তুমি না খেয়ে বিক্রি করে দিলে আর কি বাজারে। তাহলে আমাদের এটা হলো গ্রস ইনকাম, এই গ্রেইন এবং স্টোর যোগ করলে যে টাকাটা পাবো, এটা হলো। হ্যাঁ স্যার। স্যার এগুলা কোন মৌসুমে চাষ করবে স্যার? কোনটা?
এই 87 বা 89 ওইটা বললাম তো 87 বা 75 এগুলো হচ্ছে আমনে। আর ওই 81, 83, 86, 89, 90, 91, 100 এগুলো হচ্ছে তোমার এখন কিন্তু অনেক ভ্যারাইটি বের হয়েছে, 100 পর্যন্ত বের হয়েছে বিধান। ওগুলো হচ্ছে বোরোতে, বোরো সিজনে। বোরো সিজনে। তোমরা এক কাজ করো, তোমরা তো আসলে ইন্টারনেট থাকলে ওই যে গুগলে সার্চ দিয়ে দেখো, ওখানে লেখো যে রাইস ভ্যারাইটিস ডেভেলপ বাই ব্রিয়া, ওখানে তাহলে ওরা ওদের কিন্তু সুন্দর ওয়েবসাইটে ওরা লিস্ট দিয়ে দিচ্ছে একটা ছবি সহ, সেখানে আউশ ধান, আমন ধান, বোরো ধান, 3 ধানের বিভিন্ন ভ্যারাইটি যে রিলিজ করছে সেগুলোর লিস্ট আছে, সেখানে তুমি তাদের ইনফরমেশন সুন্দর পেয়ে যাবে, ডিটেলস ধানের বৈশিষ্ট্য, চালের বৈশিষ্ট্য, খেতে কেমন, ফলন কেমন, ফার্টিলাইজার কতটুকু দিতে হয়, সব পেয়ে যাবে একদম প্র্যাকটিক্যাল আর কি। স্যার আমাদের ভার্সিটিতে স্যার এগুলো अवेलेबल হবে বা পাওয়া যাবে? আমাদের ভার্সিটিতে এগুলো अवेलेबल নাই, এগুলা আমি চেষ্টা করি এগুলো আনতে। আমি এগ্রোনমির লোক, স্যার হিসেবে, এগ্রোনমি শিক্ষক হিসেবে আমি 81, 83, 86, 89 এগুলো নিয়ে কাজ করছি। আসলে কাজ করার পর ওইটা কিছু আমি তখন ইনচার্জ ছিলাম, আমিও কাজ করেছি। কিছু ধানের বীজ আমার কাছে ছিল, আছে, কিন্তু ওভারঅল অফিসিয়ালি এগুলো কখনো আনা হয় না আর কি। এটা জানি না বিশ্ববিদ্যালয় কেন এগুলো করে না, এগুলো করা উচিত আসলে। লেটেস্ট ইয়াগুলা নিয়ে তো আমাদের আগে যাওয়া উচিত, কাজ করা উচিত। এবারও আমি এই যে 75 আর 87 নিয়ে আসছি, দেখি এখন এগুলা দেখে কেমন। তো 87টা আশা করি খুব ভালো হবে, আর 75টাও মানে ইয়ার জন্য আর কি, কনজাম্পশনের জন্য ভালো হবে। এটা একটু কাজ করবো আর কি। তোমাদের ইন্টারেস্ট থাকলে পরে আমার সাথে মানে কমিউনিকেট করো আর কি। এখান থেকে দেওয়া যাবে। এর আগেও আমি 89 কিছু বীজ আমি দিয়েছি দুজন ছাত্রকে, তারা তাদের এলাকায় করেছে, বেশ স্যাটিসফাইড। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে এখন গ্রস ইনকাম পেয়ে গেলাম, আর নেট ইনকাম হবে গ্রস ইনকাম মাইনাস হচ্ছে টোটাল কস্ট অফ প্রোডাকশন করলে আমরা টোটাল মানে নেট ইনকাম, অর্থাৎ আমার সব মানে লাভ কত টাকা হলো, নেট ইনকাম কত টাকা হলো। আচ্ছা, এখন আরেকটু তোমাদের জেনে রাখা ভালো, সেটা হলো বেনিফিট কস্ট রেশিওটা, যেটা তোমরা অলরেডি জানো যে গ্রস ইনকামকে টোটাল প্রোডাকশন কস্ট দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যাবে সেটা। এখানে আমি আর কিছু বসাইনি, তোমরা যখন করবে কস্ট অফ প্রোডাকশন লিখবে খাতায়, তখন তো সব হিসাব করবে, হিসাব করেই কিন্তু এখানে বসাবে, বসানোর পরে এটা আসবে রেজাল্টটা। এখানে আমি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। আর একটা বিষয় তোমাদের জানা দরকার, ফাইনাল যেটা, কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট অফ প্রোডাক্ট, অর্থাৎ সিপিইউপি বলি আমরা সংক্ষেপে। অর্থাৎ 1 কেজি ধান উৎপাদন করতে গিয়ে তোমার কয় টাকা খরচ হচ্ছে, এটাকে বলে পার ইউনিট। আমরা পার কিলো আর কি ধরো, 1 কেজি মানে ধানের খরচ কেমন, সেটা হলো টিসিপি মাইনাস ভিভি বাই ওয়াইপি। টিসিপি মানে টোটাল কস্ট অফ প্রোডাকশন, ভিবি মানে ভ্যালু অফ বাই প্রোডাক্ট, আর ওয়াইপি মানে ইল্ড অফ প্রোডাক্ট। এটা তোমরা বললে বুঝতে পারবে। ধরো এটার রেজাল্টটা যদি এরকম হয় যে 6.9 হলো, 6.9, তার মানে বোঝা যাচ্ছে যে 1 কেজি আমন ধান উৎপাদন করতে গেলে 6.9 টাকা খরচ হবে। এটার মানে হচ্ছে, আমি জাস্ট তোমাদেরকে একটু মানে বোঝানোর জন্য বলতেছি, আমি এটা লিখিনি। বেনিফিট কস্ট রেশিও হচ্ছে 1 এর বেশি হবে, 1.2, 1.3 যদি হয়, তাহলে তোমরা ধরে নিবে যে 1 টাকা খরচ করে 1 টাকা 20 ইনকাম হবে, তার মধ্যে 20 পয়সা হবে লাভ। আর সিপিইউপি মানে হলো 1 কেজি ধানের উৎপাদন করতে গিয়ে 1 কেজি ধান মানে প্রোডাক্ট পেতে গেলে কয় টাকা খরচ হবে সেটা। ক্লাসটা শেষ করে ইয়া করছেন? হ্যালো, সিপিইউপিটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। ঠিক আছে, না বুঝলে পরে আবার জিজ্ঞাসা করো। কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট অফ প্রোডাক্ট আছে। তাহলে এই হলো মোটামুটি একটা ফসলের কস্ট অফ প্রোডাকশন। যখন আমরা বলি এই এক্সট্রা দুটো জিনিস দরকার হয়, বেনিফিট কস্ট রেশিও এবং সিপিইউপি। এটা করলে ডিটেইলস তুমি তোমার একেবারে আদ্যপান্ত জেনে গেলা যে এই ফসলটা তুমি আলটিমেটলি কাল্টিভেট করবা কি করবা না। তাহলে এটা গেল আমন ধান। এরপর আসো বোরো ধানের। বোরো ধানটাও আমন ধানের মতোই, শুধুমাত্র এক জায়গায় একটু পার্থক্য হবে, সেটা হলো নার্সারি ঠিকই আগের মতোই করবা, নার্সারি কেয়ার করবা, আপরুটিং অফ সিডলিং আগের মতোই, পাওয়ার টিলার দিয়ে ল্যান্ড প্রিপারেশন করা হলো, অ্যাপ্লিকেশন অফ ম্যানুয়ার ফার্টিলাইজার্স, ট্রান্সপ্লান্টিং অফ সিডলিংস একই রকম, উইডিং বাই হার্বিসাইডস এটাও 2 বার। আচ্ছা, এইখানে ইরিগেশন হচ্ছে 3 বার। হ্যাঁ, এটা খেয়াল রাখবে, 3 বার ইরিগেশন। তো এখানে 3 দুগুণে 6 বা 3 তিরিকে 9 হবে, কারণ আমার বড় ধানে যেহেতু তোমার ইরিগেশনটা বেশ ফ্রিকুয়েন্টলি দিতে হয়, সেক্ষেত্রে ইরিগেশনটা এখানে বেশি হবে। আর বাকিগুলো মোটামুটি আমন ধানের মতোই। এখানে আর তেমন উইডিং এর জন্য যে লেবার সংখ্যা দেখানো হয়েছে এটা অনেক কম হয়ে গেছে স্যার। না, এই উইডিং মানে তো কেমিক্যাল ইউজ করবা, হার্বিসাইড।
এটা তো তুমি হার্বিসাইডটা ফার্টিলাইজারের মতো আচ্ছা, জাস্ট আচ্ছা। ছিটিয়ে দিবা অথবা স্প্রে করে দিবা। আর তুমি যদি উইডিং করো নিরিকাচি দিয়ে, মেকানিক্যাল উইডিং অথবা জি, স্যার। মানে ম্যানুয়াল উইডিং হয়, তাহলে অনেক খরচ, কিন্তু তাহলে অন্তত প্রতিবারে 20 জন করে লেবার যাবে। বুঝতে পেরেছো? ফার্মার তো স্যার হার্বিসাইড দিয়া উইডিং করতে আগ্রহী না। ও বাস ফুরে গেল, আগ্রহী না হইলে তাহলে শুধু উইডিং লিখবা, উইডিং বাই কি মেকানিক্যাল উইডিং লিখবা বা ম্যানুয়াল উইডিং লিখে তুমি এখানে, তাহলে তোমার খরচটা তখন বেড়ে যাবে আর কি, তখন খরচটা বেড়ে যাবে, অন্তত 20 জন করে হবে, এটা খেয়াল রাখো। এই জন্য কেন তুমি খেয়াল করোনি, আমি আমন ধান করানোর সময় তো বললাম যে এখানে হার্বিসাইড দিয়ে করা দেখো অনেক কম খরচ, কিন্তু তুমি যদি ইয়া করো ম্যানুয়ালি করো তাহলে কিন্তু খরচ বেড়ে যাবে, তখন 10 গুণ বাড়বে খরচ। যদি তোমার এলাকায় হার্বিসাইড দিয়ে না ইউজ করতে চায়, হার্বিসাইড না ব্যবহার করে উইডিং করতে চায়, তাহলে কিন্তু খরচটা বেড়ে যাবে, সেইভাবে লেবার করতে হবে। ওই ট্রান্সপ্লান্টিং এর মতোই অনেকটা খরচ হয়, ট্রান্সপ্লান্টিং করতে 30 জন, তো ওই উইডিং করতে মোটামুটি 20-22 জনের মতো লেগে যাবে হতেই পারে। আচ্ছা, আর ম্যাটেরিয়াল এখানেও তোমার শুধুমাত্র ফার্টিলাইজার পরিমাণটা হেরফের হবে, পরিমাণ ইউরিয়া, টিএসপি, এমওপি এর পরিমাণটা বেড়ে যায়, এখানে 250 কেজি, কখনো কখনো 300 কেজিও প্রয়োজন হয়, ওই ভ্যারাইটির উপর নির্ভর করে। আর বাকিগুলো এরকম। আর ইরিগেশনের যে খরচটা সেটাও তোমাকে এখানে দিতে হবে, হার্বিসাইড, ইনসেক্টিসাইড এবং মিসেলেনিয়াস কস্ট, এটাও আগের মতোই। ও সরি, আমন ধানের ক্ষেত্রে ইরিগেশন শব্দটা লেখা হয়নি, ওইখানে ইরিগেশনের খরচ কম হবে, এখানে ইরিগেশনের খরচটা বেশি হবে। আচ্ছা, আর ওভারহেড কস্ট সেম আগের মতোই, প্রোডাকশনটা এখানে বা ইল্ডটা এখানে বেশি হবে। এরপরে Recording in progress. বা ভুট্টার ক্ষেত্রে, ভুট্টাটা একটু ডিফারেন্ট হবে স্বাভাবিকভাবেই, আগের বার তো তোমার ট্রান্সপ্লান্ট করেছো, এবার তো আর ট্রান্সপ্লান্ট না, এটা ভুট্টার প্রোডাকশন টেকনোলজি তোমরা যদি জানো তাহলে তোমাদের জন্য বিষয়টা ইজি হবে। এখানে আছে প্রথমেই জমি চাষ করে ফেলছে, এখানে আর নার্সারি বেড তৈরি না, এখানে সরাসরি মেইনল্যান্ড প্রিপারেশন। এই 5,000 টাকা লিখেছি পাওয়ার টিলার দিয়ে, তোমরা এটা ভ্যারি করতে পারে, 5, 6, 7 এলাকা ভিত্তিক ভ্যারি করতে পারে। তারপরে করতে হবে কি, পাওয়ার টিলার দিয়ে চাষ করার পরে কোনা টানা অনেক সময় পারা যায় না, যদি দেখো যে কোনা, যে জমির যে চারপাশে যে কর্নার থাকে সেগুলো ঠিকঠাক মতো আবার কোদাল দিয়ে পরিষ্কার করতে হয়, সেই জন্য অনেক সময় এক্সট্রা লোক দরকার হয়। আর যদি পাওয়ার টিলার এটা নিজেই পারে, অনেক সময় পারে না পাওয়ার টিলার, ওই যে মোড় ঘুরতে গেলে একটা জায়গা বাকি থাকে, তখন এই হেডিংটা দরকার, এই যে এই আইটেমটা খরচ হবে আর কি, আর না হলে প্রয়োজন নেই। এরপরে সার দিবা, সার তো আগের মতোই, সোয়িং অফ সিডস ইন লাইন, এই যে এখানে আগের বার ছিল ট্রান্সপ্লান্টিং করেছো, মেইজের ক্ষেত্রে ট্রান্সপ্লান্টিং না করে সিড সো করতেছো লাইন টেনে। সেকেন্ড পয়েন্ট কি রাইসের ক্ষেত্রে ছিল? কোনটা? সেকেন্ড পয়েন্টটা ও রাইসের ক্ষেত্রে মানে দেওয়া হয়নি, রাইসের ক্ষেত্রে এইটাও দিয়ে রাখতে পারো রাইসের ক্ষেত্রে। তবে যদি এরকম হয়, অনেক পাওয়ার টিলার আছে ছোট ছোট, না এটা পাওয়ার টিলার দিয়ে আসলে ডিফিকাল্ট হয় কোনাটা করতে। ট্রাক্টর দিয়ে যদি করে, ট্রাক্টর দিয়ে করলে অনেক সময় কিন্তু করা যায়, কোনাটা ট্রাক্টর দিয়ে একবারে পরিষ্কার করে ওরা ইয়া করে, তখন আর এই হেডিংটা লাগে না ট্রাক্টর দিয়ে করো। আর যদি পাওয়ার টিলার দিয়েও অনেক সময় তোমার, না পাওয়ার টিলার পারবে না ওই কোনাটা, পাওয়ার টিলার দিয়ে যদি করো তাহলে রাইসের ক্ষেত্রে ওটা অ্যাড করে দিও। পাওয়ার টিলার দিয়ে যখন কাজ করবে না, তখন কিন্তু ওই কোনাগুলো কিন্তু পাওয়ার টিলার ওই কর্নার গুলো কিন্তু ঠিক মতো চাষ করতে পারে না, সেখানে ম্যানুয়ালি করে দিতে হয়। তাহলে তোমরা ওটা রাইসে অ্যাড করে দিও, আমার এটা মানে মাথায় ছিল না, রাইসের ক্ষেত্রে অ্যাড করে দিও। আর ট্রাক্টর দিয়ে করলে, ট্রাক্টরের মানে একেবারে সামনে থাকে তো লাঙ্গলটা, ডিস্ক গুলো, ওইটা দিয়ে অনেক সময় কর্নারটা করে ফেলা যায় ট্রাক্টর দিয়ে করলে। আচ্ছা, সিড সুইং করলে তারপরে হচ্ছে কিছুদিন 5-7 দিনের মতো ওই যে কিছু লেবার নিয়োগ দিতে হয়, যে পাখি যেন বীজগুলো খেয়ে না ফেলে, কারণ এই সময় পাখি খুব ডিস্টার্ব করে। এটা মানে শীতকালের দিকে করা হয় তো, অক্টোবর নভেম্বরের দিকে, তখন শুকনা থাকে জমি, ওই সময় পাখি এসে কিন্তু বীজ, ভুট্টার দানা খেয়ে ফেলে, সেই জন্য পাখি তাড়াতে হয়। এরপরে হার্বিসাইড তুমি অ্যাপ্লাই করতে পারো এখানে 2-3 বার, ইরিগেশনে দিতে হয় বেশ কয়েকবার, 2-3 বার বা 3 বার, হ্যাঁ রবি সিজন তো 3 বারের মতো লাগে। এরপরে বাকিটুকু আগের মতো, টপ ড্রেসিং অফ ইউরিয়া, অ্যাপ্লিকেশন অফ পেস্টিসাইড। এইখানে রোগিংটা হবে না মনে হয়, এখানে একটু ভুল আছে, এটা আমি পরে খেয়াল হয়েছে আমার ওই নোট থেকে আমি নিয়ে আসছি, কিন্তু রোগিংটা এখানে আসলে ভুট্টার ক্ষেত্রে
রোগিং খুব একটা এটা লাগে না আসলে। হ্যাঁ, ভুট্টার ক্ষেত্রে রোগিং হয় না, এইখানে রোগিং হবে না। হ্যাঁ, তারপরে স্টকিং হয়, স্টকিংটা করবা। স্টকিং মানে অনেক সময় খুঁটি দিতে হবে, বেশি লম্বা হয়ে গেলে। তারপরে চোর চোর টোর, ওই যে অনেক সময় ভুট্টা যখন ম্যাচিউর হয় তখন কিন্তু কিছু পশু পাখি মানে টিয়া পাখি কিন্তু খেয়ে ফেলে। এনিম্যাল বলতে আসলে এখানে বার্ডস কে বোঝানো হয়েছে। আর অনেক সময় এলাকার ছেলে পেলে, বাচ্চা কাচ্চা এরা কিন্তু চুরি করে নিয়ে যায়। ওইটার জন্য অনেক সময় কিন্তু পাহারাদার নিয়োগ দিতে হয়। আর হলো হারভেস্টিং ক্যারিং করে নিয়ে আসলে, এই একটা খরচ। আর এইখানে খেয়াল করো, সিডস লাগবে 40 কেজির মতো লাগে না। ভুট্টার ক্ষেত্রে তোমার বীজ 25 কেজির মতো হলেই হয়, 25 থেকে 30 কেজি বীজ হলেই হবে। এটা একটু ভুল আছে, এই 40 কেজি হবে না, এটা 25 কেজির মতো হবে, 25 থেকে 30 কেজি। তারপরে হলো ফার্টিলাইজারটা বেশি লাগবে এই ক্ষেত্রে। হ্যাঁ, এই ধানের চেয়ে অনেক বেশি পরিমাণে লাগে। এখন তোমাদেরকে যদি বলে যে হাইব্রিড ভুট্টা, মনে রাখো, একটু খেয়াল করো, যদি বলে যে হাইব্রিড ভুট্টা, হাইব্রিড মেইজ, তাহলে কিন্তু এখানে ইউরিয়া লাগবে 500 কেজি। খেয়াল করো, এটা 350 কেজি হলে হবে না, তখন মানে প্রায় 500 দরকার করা, এটা মনে রাখো। টিএসপি প্রয়োজন হবে 250 কেজি, মাথায় রেখে রাখবে। এটা হচ্ছে নর্মাল ভুট্টা। আর হাইব্রিড ভুট্টা হলে 500 কেজি হবে, 250 কেজি হবে, একটু বেড়ে যাবে। অর্থাৎ প্রোডাকশন টেকনোলজিটা তোমরা একটু দেখে আসবে সোজা কথা। ইরিগেশন, পেস্টিসাইড, মিসেলেনিয়াস খরচ, আর ওভারহেড কস্ট তো আগের মতোই। এইখানে তোমার ইনকাম, এটা 5.5 টন হয়। 5.5 টনের যদি খুব বেশি হাই ইল্ডিং ভ্যারাইটি হয় তখন কিন্তু ভুট্টার যে দানার ওজন আর কি 6.5 টনও হতে পারে। তবে যেটা ভুট্টার যে দানা ছড়ানোর পরে যে গাছটা থাকে মাঠে, স্টক বলে, সেটারও কিন্তু একটা মানে ভ্যালু আছে, কিন্তু সেটার মূল্য অনেক কম আর কি। এটা ওজন অনেক বেশি হয়, 7.5 টন, 8 টনও হয় কখনো, মানে 8,000 কেজি। তো ভুট্টার দাম ধরা হয়েছে 12 টাকা কেজি। 5,500 কেজি বা 6,500, তোমরা 6,500 ধরতে পারো। ভালো যেগুলো ভ্যারাইটি, এটা ভ্যারাইটি টু ভ্যারাইটি ভ্যারি করে করে ভ্যালুটা বসিয়ে দিবে। আর এই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট যেটা ভুট্টার যে গাছ যেটা থাকে স্টক, সেটা খুব বেশি দাম না, 1 টাকা করে কেজি বা খুব মানে লামসাম একটা দাম ধরে বিক্রি করে দেয় মানুষ। মানে জ্বালানি হিসেবে অনেকে ব্যবহার করে এটা, তো সেই হিসেবে দামটা কিছুটা কম আর কি। এই হিসেব করলে যত টোটাল যে মানে আউটপুটটা আসবে, তাহলে নেট ইনকাম হবে, গ্রস ইনকাম থেকে ওইবার টোটাল কস্ট বাদ দিলে তোমরা নেট ইনকাম পেয়ে যাবে। পরবর্তীতে বেনিফিট কস্ট রেশিও এবং সিপিইউ বের করতে পারবে। তো এই হলো মোটামুটি আমাদের কস্ট অফ প্রোডাকশন অফ মেইজ এবং রাইস। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে, থাকলে করো। আর আমি যে একটা লিঙ্কটা দিচ্ছি, অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা, এখন তোমরা এক কাজ করবা, এই এখন আমি যে লিঙ্কটা দিব, শোনো, তোমরা এই আগে যারা অ্যাটেন্ডেন্সের জন্য রোল নাম্বার পাঠিয়েছো ওইটা কিন্তু আমি দেখবো না। এখন এই যে লিঙ্কটা পাঠাচ্ছি, এই লিঙ্কটাতে তোমরা ফিল আপ করে দাও। আর যারা লিঙ্কটা ওপেন করতে পারবে না, হ্যাঁ, যারা লিঙ্কটা ওপেন করতে পারবে না, তারা এখন তোমরা তোমাদের আইডি নাম্বারগুলো দিয়ে দিতে পারো, যারা লিঙ্কটা ওপেন করতে পারবে না। লিঙ্কে দিয়ে দিলেই বেটার, তাহলে ওই ইজিলি ইয়া হয়, সিকোয়েন্সটা ঠিক থাকে, এলোমেলো হয় না। এখানে আসলে এলোমেলো ভাবে আসে। তোমরা কাইন্ডলি লিঙ্কটা ঢুকে, ওই যে আমি একটা গুগল ফর্ম দিয়েছি অ্যাটেন্ডেন্সের জন্য, এটা ফিল আপ করে দাও প্লিজ। এখন যারা একেবারেই পারতেছো না, তারা শুধুমাত্র এই চ্যাট বক্সে এখন দিবে, লিঙ্কের পরে যে রোল নাম্বার গুলো থাকবে আমি সেটা কাউন্ট করবো আর কি, যারা পারবে না লিঙ্কে। আর এর মধ্যে দেখো, তোমাদের যদি মানে কারো প্রশ্ন থাকে করতে পারো এই সুযোগে, এই ফাঁকে। স্যার, ইরিগেশনের জন্য কিরকম কস্ট ধরবো? ইরিগেশনের ওয়াটার, হ্যাঁ, ইরিগেশনের ওয়াটারে এইটা আসলে নির্ভর করে তোমার ওই এলাকার নিয়মের উপরে। কেউ কেউ আছে তারা টাকা চায় না, তারা চায় হলো ফলনের একটা ভাগ চায়। হ্যাঁ, যে যতবার ইরিগেশন লাগে, অর্থাৎ তারা ওই 10-12 বার ইরিগেশন দেয়, বুঝছো? মানে যে যত বলে যে আপনার জমি আমি কখনো শুকনা হইতে দিব না, আপনার যখন পানি লাগে আমি তখনই পানির সাপ্লাই দিব, চুক্তিতে আসে। অনেক সময় 4/1 ধান তারা নিয়ে নেয় তখন। সেই ক্ষেত্রে একটা বেশ বড় সড় একটা খরচ হয়, বিশেষ করে বড় সিজনে। বড় সিজন ইরিগেশনের পিছনে 5-7 হাজার 8 হাজার টাকা চলে যায়, বুঝছো? জি স্যার। 4-5 হাজার টাকার মধ্যে চলে যায় ইরিগেশন। আর আমনে কিন্তু ইরিগেশনের এই 1,000 খানেক টাকা হলে, 1,000-2,000 টাকা হলে হয়ে যায়। আমনে খুব বেশি লাগে না, বর্ষার সিজন তো। আর স্যার, ওই যে ওভারহেড কস্টের যে সেকেন্ডটা ছিল, যে ল্যান্ড লিজ, ওখানে যদি 15,000 হয়, ওটার উপর 6%। 15,000 না তো, 1.5 লাখ টাকা বলছি আমি, কিন্তু আসলে 1.5 লাখ হবে না, এটা আরো বেশি বেশি হতে পারে। এটা হিসাবটা হবে
মানে কি পরিমাণ, যেমন ধরো আমি তোমাকে বললাম না ময়মনসিংহ রিজিয়নে, আমি একটু হিসাব করি তো, এইখানে হলো লিজ ভ্যালু, ওই যে নদীর ওই পারে যদি যাও, তোমার যে আমাদের যে বোটানিক্যাল গার্ডেনের ওই পারে, ওখানে ১,৫০০ টাকা হচ্ছে ১০%। হ্যাঁ, ১,৫০০ টাকা, তাহলে ১ একর জমি মানে হলো ২৪৭ শতাংশ। ২৪.৭ গুণন হচ্ছে তোমার ১,৫০০ ওইখানে অনেক কম। তোমরা এটা একটু হিসাব করো, ৮ থেকে ৫,০০০, আমাদের ওই পাশে না ধরে আমরা অ্যাজ ইউজুয়াল ধরি। এই পারে যেটা সুতিয়াখালী নাম শুনছো তোমরা? এদিকে সুতিয়াখালী, বয়রা, চুরখাই, এদিকে জি স্যার। এইখানে সাধারণত ১ কাঠা জমি ওরা ৪,০০০ টাকার মতো নেয়, ৪ থেকে ৫,০০০ টাকা। হ্যাঁ, ৫,০০০ টাকা ১ কাঠা মানে ৬.৫%। ২৪৭ ডিভাইডেড বাই হচ্ছে ৬.৫, ৩৮ গুণন হচ্ছে ৫,০০০। হ্যাঁ, প্রায় ১.৫ লাখ ২ লাখ টাকার মতো আসে আর কি, ১,৯০,০০০ টাকার মতো আসে ল্যান্ড লিজ ভ্যালুটা তোমার। তার মানে ১.৫ লাখ টাকা থেকে ২ লাখ টাকা এর মধ্যে ভ্যারি করবে। হ্যাঁ, ১.৫ লাখ থেকে ২ লাখ টাকার মধ্যে ভ্যারি করবে। এই এলাকার হিসেব অনুযায়ী ১,৯০,০০০ টাকার মতো আসে। ৪,০০০ টাকা যদি হয়, ৬.৫% জমির লিজ ভ্যালু যদি ৪,০০০ টাকা হয়, তাহলে তোমার ২৪৭ জমি, অর্থাৎ ১ হেক্টর জমি, ২৪৭ ১ হেক্টর, মানে 2.47 একরে। ওইভাবে হিসাব করলে ল্যান্ড লিজটা ওরকম আসে, মানে এক্সাক্ট ফিগারটা। স্যার স্যার, স্যার কোয়েশ্চেনে কি স্যার যে ল্যান্ড লিজ নেওয়া হবে এটা কি বলা থাকবে? না, কোশ্চেনে তো তোমাকে বলবে যে কস্ট অফ প্রোডাকশন দেখো বা ইনপুট কস্ট লেখো অথবা অপারেশনাল কস্ট, আমন ধানের অপারেশনাল কস্ট ব্যাখ্যা করো। তখন আর অপারেশনাল কস্ট বললে তো তোমার ওভারহেড কস্ট আর আসবে না। অপারেশনাল কস্ট মানে সরাসরি যেটা খরচ হচ্ছে, তখন কিন্তু আর ওভারহেড, অনেক সময় পরীক্ষায় পুরাটা চায় না, এটা মনে রেখো। পরীক্ষায় চায় যে রাইট ডাউন দা ইনপুট কস্ট অথবা অপারেশনাল কস্ট অফ টিয়ামন রাইস বা মেইজ, এরকম। হ্যাঁ, তখন তোমরা ম্যাটেরিয়াল নন ম্যাটেরিয়াল কস্ট দিয়ে দিলেই হবে, তখন আর ওই ওভারহেড কস্ট আসবে না। এটা তো সাধারণত লিখে দেওয়া হয় না যে তুমি ল্যান্ড লিজ নিবা না তোমার নিজের জমিতে করবা। তবে এটা মানে সাধারণত এটা মানে বেসিক কনসেপ্ট যে তুমি কমার্শিয়ালি করতেছো, মানে ১ হেক্টর জমি মানে ৭.৫ বিঘা জমি, বা ২ হেক্টর জমি মানে ১৫ বিঘা জমি। তো সুতরাং এটা নিজের জমি এত অনেকের থাকে না। তো ধারণা করা হচ্ছে যে হ্যাঁ, কমার্শিয়ালি তুমি করবে, তোমার অন্যের জমি লিজ নিয়ে বা ব্যাংক থেকে, সেই জন্য ব্যাংক থেকে টাকা লোন নিয়ে কাজটা করবে। আর তোমার নিজের জমি যদি হয়, নিজের টাকা যদি থাকে পকেটে, তাহলে তো তোমার ইন্টারেস্টের সাথে কোনো সম্পর্কই নাই। তখন তুমি এই খামাখাই বাড়তি খরচটা তুমি কেন করতে যাবে? তোমার তো আর খরচ হচ্ছে না। বাস্তবতার দিকে তাকাও, মানে তোমার যদি নিজের জমি থাকে, ১০ বিঘা জমি আছে তোমার, কথার কথা, তোমার হাতে ২ লাখ ৩ লাখ টাকা আছে, তো তোমার আর ব্যাংকের দরকার আছে কোনো? তুমি তোমার নিজের টাকা দিয়ে নিজের জমি দিয়ে তো চাষ করতেছো, তাইলে তার ওই ওভারহেড কস্টের কোনো কথাই আসবে না এই ক্ষেত্রে আর। স্যার শুধুমাত্র ওভারহেড কস্টের মিসেলিয়ানিয়াস কস্টটা দেব না? মিসেলেনিয়াসটা দিতে পারো। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে যদি বলে বলে দেয় যে নিজের জমিতে করো, হ্যাঁ, নিজের জমিতে নিজের টাকা দিয়ে, এটা তো আর বলা থাকবে না। সুতরাং তোমাকে ওভারহেড কস্ট তিনটেই কাউন্ট করতে হবে, তিনটেই কাউন্ট করতে হবে কিন্তু। কারণ যদি বলে যে কস্ট অফ প্রোডাকশন লেখো, টোটালটাই যদি চায় কখনো, তাহলে তোমাকে ওভারহেড কস্ট অবশ্যই কাউন্ট করতে হবে। এবং ওই যে ইন্টারেস্ট অন ইনপুট কস্ট, ইন্টারেস্ট অন ল্যান্ড লিজ ভ্যালু, এটা লিখে দিতে হবে, তখন তখন তিনটেই আসবে। এবং মিসেলিনিয়াস মানে ওভারহেড কস্ট তিনটেই আসবে। কারণ ধরেই নেওয়া হয় যে এটা জমিটা আসলে অন্যের জমি, ল্যান্ড লিজ নিয়ে করতেছি, ব্যাংক থেকে ইন্টারেস্ট নিয়ে করতেছি, সেজন্য ওইটা দিতে হয় আসলে। যতক্ষণ স্যাররা না বলবে, প্রশ্নে যতক্ষণ উল্লেখ না থাকবে যে তোমার নিজের জমিতে করতেছে। স্যার একটা অফ টপিক প্রশ্ন করি স্যার। রাইসের ক্ষেত্রে ফার্টিলাইজারটা কখন কখন দিতে হয়? রাইসের ক্ষেত্রে আসলে মানে তিনটা সাথে সাথেই